আসসালামু আলাইকুম। আইসিটি কম্পিউটার একাডেমি আপনাদের জন্য নিয়ে আসছে সম্পূর্ণ ফ্রিতে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স। আপনি যদি একজন বিগিনার হতে চান, আপনি যদি অফিস অ্যাপ্লিকেশনের মাস্টার হতে চান, অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জন্য। যারা সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আমরা আশাবাদী অবশ্যই আপনি একজন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জন্য বিগিনার হবেন। সুতরাং এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। সফটওয়্যারটা যাদের কাছে থাকবে না, আমাদের কাছে নক করবেন, আমরা আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিব। আজকের এই সম্পূর্ণ ক্লাসে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 কীভাবে সম্পূর্ণ টপিক নিয়ে আলোচনা করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007টা এই সামনাসামনি নিয়ে নিলাম। যদি এখানে না থাকে, আপনার কম্পিউটার থেকে যখন ইনস্টল করবেন, করার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে অফিস নামে একটা অপশন দেখবেন। এখানে যাওয়ার পর এখানে দেখবেন যে নিচের দিকে থাকবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। তো আমরা এখান থেকে এটা ওপেন করে নিলাম, লেখাটা লিখলাম। লেখার পর এখন যেহেতু আমরা শুরুতে শুরু করলাম, এখানে তার পূর্বে আমাদেরকে একটু আলোচনা করে নেওয়া দরকার। আমরা এখানে শিখব নিউ, ওপেন, ক্লোজ, সেভ, সেভ এস এবং প্রিন্ট, পেজ সেটআপ, প্রিন্ট। তো এই কয়েকটা টপিক ফাইল পার্ট 1 এর ক্লাস। তারপর এডিট আছে, ভিউ আছে, ইনসার্ট, ফরম্যাট, টুলস, টেবিল। ধারাবাহিকভাবে আমরা এক এক করে আজকের এই সম্পূর্ণ ক্লাসে আমরা সম্পূর্ণ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 শিখে এক্সপার্ট হওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা পেজ ওপেন করার পরে কিছু একটা লিখলাম। লিখার পর আমাকে যেটা আগে করতে হবে, নিউ। আমরা জানি যে নিউ মানে নতুন, বা নিউ নতুন পেজ নেওয়া। ধরেন আমরা কিছু একটা লিখতেছি, এমন সময় কোনো একজন ব্যক্তি এসে যদি আমাদেরকে বলে যে ভাই যা লিখছিনি, এখন নতুন করে আমাকে আরেকটা পেজে কিছু একটা লিখে দেন। তবে এই যে লেখাটা লিখছেন এটা যেভাবে আছে থাক, সমস্যা নেই, তবে আরেকটা পেজ আমাকে ইমার্জেন্সি কিছু একটা লিখে দেন। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, নতুন একটা পেজ নিতে হবে। নতুন পেজ নেওয়ার জন্য আমরা যাব নিউতে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন চলে আসছে। তো এই ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করলে নতুন আরেকটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে চাইলে কিছু একটা লিখতে পারবেন। আবার যদি চান যে নতুন আরও একটা পেজ নেওয়া দরকার, তার জন্য আমরা ফাইলে যাব, নিউতে যাওয়ার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে নতুন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো আশা করছি কিভাবে নতুন পেজ নিতে হয় আমরা কম বেশ সবাই জানি এটা, বা দেখে ফেলছি। তারপরে যাব সেভ। আসলে সেভটা আপনি কোথায় করবেন সেটা ইম্পর্টেন্ট, এবং সেভ মানে যখন, আশা করছি এতটুকু বুঝে ফেলছেন। তারপর আমরা চলে যাব সেভ করার জন্য। তো ফার্স্ট অফ অল বলে রাখি, আমরা যে কাজই করি না কেন, কাজটা কমপ্লিট হওয়ার আগে আমরা এটাকে সেভ করার চেষ্টা করব। যদি সেভ না করি, অন্যথায় বিদ্যুৎ চলে গেলে, অথবা কম্পিউটার ক্রাশ করলে, অথবা কোনো কারণে ফাইলটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু ফাইলটা পাবো না। আমরা যদি সেভে শর্টকাট করতে যাই, এখানে আমরা শর্টকাট কন্ট্রোল এস দেখতে পারি। কিবোর্ড কন্ট্রোল এস যখন ক্লিক করব, এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে চাইলে মাই কম্পিউটার রাখতে পারেন, বা আপনার লোকাল ডি বা ই বা এফ, যদি আরও ভলিউম থাকে আপনার, সেগুলোর মধ্যে রাখতে পারেন। তো আমরা নর্মালি এটা ডেস্কটপে রাখবো। ডেস্কটপে রাখার পর সর্বপ্রথম আপনাকে এখানে দেখাইতেছে সেভ ইন। আপনি কোথায় সেভ করতেছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে সেভ ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। যদি আপনি এখান থেকে আরও অন্য কোনো কাস্টমাইজার রাখতে চান, এখানে আরও অন্য অপশন আছে, সেগুলোতে আপনি ক্লিক করে রাখতে পারেন। তো আমরা ডেস্কটপে রাখলাম। তারপর আমাকে একটা ফাইল নেম দিতে হবে। এখানে দেখাইতেছে ফাইল নেম। তো আমি ধরেন 20 একটা ফাইল নেম দিয়ে দিলাম। তারপর কন্ট্রোল এস বা ইন্টার অথবা সেভ দিয়ে এটাকে সেভ করে দিলাম। তারপর কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখন আসেন, এই ফাইলটা আমার সেভ হয়ে গেছে। আমি ফাইলের কাইটা দিই, কাইটা নতুন আরেকটা ফাইলে ঢুকবো। তো নতুন করে আমি আবার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 ঢুকলাম। এখন আসেন, যেহেতু আমি একটা ফাইল সেভ করছি, এই ফাইলটাকে ওপেন করতে হবে। এর জন্য আমি যাব ফাইল মেনুতে যাওয়ার পর ওপেন নামে একটা অপশন আছে। আমরা যদি কিবোর্ডে শর্টকাট কন্ট্রোল ও দিই, তাহলে এটা চলে আসবে। আসার পর আপনি কোথায় সেভ করছেন সেটাকে সিলেকশন করেন। যেহেতু আমি ডেস্কটপে সিলেকশন করেছি, সেভ করেছি, এর জন্য ডেস্কটপ সেভ করলাম। তারপর যে ফাইলটা সেভ করেছেন, ফাইল নাম দিয়ে ইন্টার বা ওপেন দেন। ওপেন দেওয়ার সাথে সাথে এটা ওপেন হয়ে গেছে। আশা করছি একটা ফাইল কিভাবে সেভ করে এটাকে ওপেন করতে হয় বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন ধরেন এই যে একটা ফাইল, আমাকে এক ব্যক্তি এসে বলতেছে যে ভাই এই যে কাজটা করছেন, এই কাজটা যেভাবে আছে
এমনই থাকবে, তবে এখানে কিছু একটা ডিফারেন্ট বা আলাদা করব, তবে আগের যে ফাইলটা আছে ওটা যেমন আছে তেমনই থাকবে। তো এই জন্য যেহেতু হচ্ছে এই ফাইল কিছু করা যাবে না, আবার অন্য একটা ফাইলে কাজ করতে হবে, এই জন্য আমরা যেটা করব সরাসরি চলে যাব ফাইল মেনুতে যাওয়ার পর সেভ এস নামে একটা অপশন আছে, সেভ এসে ক্লিক করব। সেভ এস মানে হচ্ছে ডুপ্লিকেট করা, এই ফাইলটাকে আপনি ডুপ্লিকেট করে ওই ডুপ্লিকেট ফাইলে কাজ করবেন। আবার কোথায় সেভ করবেন, ডেস্কটপে ফাইলের নাম দিয়ে দেন, আমরা 30 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে দিলাম। তারপরে ধরেন এখানে একটা লাইন আছে, আমি এই লাইনটাকে 2টি লাইনে কনভার্ট করলাম বা আরও একটু বাড়াই দিলাম বা আপনার ইচ্ছা মতন, তারপর কন্ট্রোল এস দিয়ে দেন। তারপর এখন বের হয়ে যান, আবার নতুন করে আমরা ফাইলটা ওই যে দুইটা ফাইল যে করছি এটা ডিফারেন্ট করার জন্য মূলত আবার প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে যাওয়ার পর ওপেনে ওপেনে যাওয়ার পর ডেস্কটপ সিলেকশন করেন। প্রথম যেই ফাইলটা সেভ করেছিলেন কাস্টমারের, সেই ফাইলটার নাম ছিল 20, আমরা 20 দিয়ে ইন্টার দিব, চলে আসবে। তারপরে ওই যে কাস্টমার অনুরোধে আরেকটা ফাইল করছিলেন ডুপ্লিকেট, ওইটাও বের করতে হবে, এজন্য হচ্ছে আমরা চলে যাচ্ছি ডেস্কটপ, এখান থেকে সিলেকশন করে ওপেনে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এই যে ফাইলটা চলে আসছে। এখন আপনি যদি চান এইটাও আবার সেভ এস করার জন্য বা ডুপ্লিকেট করার জন্য এটা আমাদের কাস্টমাইজ করবেন, তবে এই ফাইলে কিছু করা যাবে না, আরেকটা ফাইলে কাজ করবেন। এভাবে চাইলে আপনি 1000টা ফাইল তৈরি করতে পারবেন আপনার সেভ এসের মাধ্যমে। তো আমরা যেহেতু সেভ এসটা কমপ্লিট করে ফেললাম, এখন আমরা চলে যাচ্ছি সরাসরি পেজ সেটআপে। আমরা যখন কাজ করি অবশ্যই আমাদেরকে পেজ সেটআপ একটা ওপেন করে নিতে হয় বা পেজ সেটআপ করে নিতে হবে, না হলে আমি যাই কাজ করি না কেন দিন শেষে এই কাজগুলো বৃথা হয়। তো এই জন্য আমরা সরাসরি চলে গেলাম পেজ সেটআপে যাওয়ার পর এখানে একটা উইন্ডো চলে আসছে পেজ সেটআপ নামে। সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি মার্জিন, আর এখানে আমরা টপ, বটম, লেফট, রাইট। তো মার্জিনটা কি, আমরা যদি মার্জিনটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে পেজের আমরা যা লিখছি এই লেখার পাশে একটা মার্জিন দেওয়া আছে বা একটা হচ্ছে অ্যারো চিহ্ন দেওয়া আছে, পুরো পেজটাকে সে বর্ডারের মতন করে ফেলছে, এটাকে মূলত মার্জিন বলে। এবং একটা পেজের মার্জিনের উপরে এবং নিচে খালি থাকে 1.1 করে, আর একটা পেজের ডানে এবং বামে অর্থাৎ লেফট এবং রাইটে খালি থাকে 1.25। তো এটাই যদি আমরা কাস্টমাইজ করে কাজ করতে চাই তাহলে আমরা যেটা করব, নর্মালি হচ্ছে আমরা এখান থেকে ধরেন বারবার পেজ সেটআপে না যেয়ে শর্টকাটে এখানে রুলারে ডাবল ক্লিক করলে একটা পেজ সেটআপের উইন্ডো চলে আসবে। এখানে ধরেন উপরে দেওয়া আছে 1 পয়েন্ট, আমরা এখানে 1 পয়েন্ট না দিয়ে আমরা দিয়ে দিলাম ধরুন 5 পয়েন্ট দিয়ে আমরা এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন উপরে কিন্তু 5 পয়েন্ট খালি হয়ে গেছে। আবার যদি দরকার নাই আমি আবার আগের জায়গায় চলে যাব, তার জন্য আমাকে যেটা করতে হবে ডাবল ক্লিক করে আবার 1 পয়েন্ট করে দেন, ওকে দিয়ে দেন। এখন আমি যদি হচ্ছে চাই যে আমার লেফট সাইডে 5 পয়েন্ট খালি থাকবে, তার জন্য আমাকে কি করতে হবে, এই লেফট সাইডে আমরা 5 পয়েন্ট বসিয়ে দিব। দেওয়ার পর ওকে দেন, দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে 5 পয়েন্ট খালি হয়ে গেছে। এখন যদি আবার আগের জায়গায় ফিরে যেতে চান ডাবল ক্লিক করেন, এখানে 1.25 করে ওকে দিয়ে দেন। আচ্ছা, এখন আসেন আমাদের পেজটা যেটা আছে সেটা কিন্তু পোর্ট্রেটে আছে, মানে লম্বালম্বি আছে। এখন যদি আমরা পেজটাকে সরাই দিতে চাই অথবা ল্যান্ডস্কেপ করতে চাই, ডাবল ক্লিক করেন, এখানে ল্যান্ডস্কেপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা এটা যখন ওকে দিবেন পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমার যেহেতু ল্যান্ডস্কেপ দরকার নেই, আমি আবার পোর্ট্রেটে চলে যাব। পোর্ট্রেটে যাওয়ার পর আমরা যেটা করব আবার সরাসরি পেজ সেটআপে চলে যাব। যাওয়ার পর এখানে পেপার নামে একটা অপশন আছে। আমরা নর্মালি একটা অফিসে যখন কাজ করি A4 কিংবা লেটার পেজে কাজ করি, ধরেন হচ্ছে এখানে A4 লেটার দেওয়া আছে, আপনার A4 দরকার, আপনি এখানে নিচের দিকে যান, এখানে A4 নামে একটা অপশন থাকবে, এখান থেকে আপনি A4 করে নিতে পারেন। কিন্তু যখন আপনি কোনো দলিল লিখবেন তখন আপনাকে লিগ্যাল পেজ নিতে হয়, তাই তো? লিগ্যাল পেজটা কীভাবে নেবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা সরাসরি পেজ সেটআপে চলে যাব, যাওয়ার পর পেপারে যাওয়ার পর এখানে আমরা নিচের দিকে যাওয়ার পর দেখেন লিগ্যাল নামে একটা অপশন আছে, আমরা একটু যদি নিচের দিকে যাই, লিগ্যাল নামে একটা অপশন আছে, লিগ্যালে ক্লিক করেন, ওকে দেন, পেজটা অটোমেটিকলি লিগ্যাল সাইজ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আপনি লিগ্যাল A4, A4, 3, A5 আর এই সম্পূর্ণ পেজ এখান থেকে আপনি নিতে পারবেন যখন পেজ সেটআপে যায় পেপারে যাবেন। তো তারপর চলে যাচ্ছি আমরা লেআউটে যাওয়ার পর আমরা সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে লাইন নাম্বার। ধরেন কাজ করার পর এই যে প্রত্যেকটা লাইনের শুরুতে আমাকে নাম্বারিং দিতে হবে,
এই নাম্বারিংটা মূলত আমরা কিভাবে দিব, এই নাম্বারিংটা দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ লেখাকে সিলেকশন করলাম, আর সিলেকশন না করলেও হবে। সরাসরি চলে যাবেন পেজ সেটআপে, পেজ সেটআপে যাওয়ার পর লেআউটে যাওয়ার নাম্বারিং বা লাইন নাম্বার নামে একটা অপশন থাকবে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড লাইন নাম্বারিং অপশন আছে, সেখানে একটা ক্লিক করে এটাকে ওকে দেন। তারপর এখানে একটা ওকে দেন। দেখেন প্রতিটা লাইনের শুরুতে নাম্বার চলে আসছে, তাই তো? দরকার নাই, আবার সিলেকশন করেন, তারপর হচ্ছে লাইন নাম্বারে যান, যাওয়ার পর এই লাইন নাম্বারটা অ্যাড লাইন নাম্বারটা উঠিয়ে দেন, ওকে দেন, এখানে একটা ওকে দেন, চলে যাবে। আশা করছি পেজের শুরুতে আপনারা কীভাবে নাম্বার দিবেন, লেখার শুরুতে কীভাবে নাম্বার দিবেন সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন। তারপরে আমরা চলে যাব হচ্ছে আবার পেজ সেটআপে যাওয়ার পর বর্ডার নামে একটা অপশন আছে। আমি চাচ্ছি আমার এই যে পেপারটা রয়েছে এই পেপারটাকে সম্পূর্ণ একটা বর্ডারের রূপ দেওয়ার জন্য, এই বর্ডারের রূপ দেওয়ার জন্য আমাকে যা করতে হবে, এখান থেকে আমি হচ্ছে আগের পেজটাকে A4 করে নিচ্ছি, কারণ যেহেতু এটা লিগ্যাল সিলেকশন করা আছে আমাদের বোঝার সুবিধার্থে আমরা A4 করে নিলাম। পেজ সেটআপে যাবেন, যাওয়ার পর লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পর বর্ডারসে যান, যাওয়ার পর যেটা করবেন এখানে বক্স নামে একটা অপশন আছে, বক্সে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে স্টাইল নামে একটা অপশন আছে, আপনার কোন ফরম্যাটটা বা হচ্ছে কোন স্কেলটা সুন্দর লাগে সেই স্কেলটা এখানে নিতে পারেন। এখানে চাইলে আপনি কালারটা কাস্টমাইজ করতে পারেন, আমরা এখানে রেডটা নিয়ে নিলাম। আবার এখানতে আপনি চাইলে এই কালারটাকে আরও ফুটানোর জন্য বিভিন্ন ডিজাইন আছে, ডিজাইনটাও আপনি নিতে পারেন। ঠিক আছে, তো আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা যদি দেখি তাহলে প্রপারলি পেজটাকে আপনার বর্ডার দিয়ে ফেলছে। তো দরকার নেই আমরা পেজটাকে বর্ডার দিব না, এই জন্য আবার ওঠাই নেন। ওঠাই নেওয়ার পর পেজ সেটআপে যান, পেজ সেটআপে যাওয়ার বর্ডার যাওয়ার পর এখানে আপনি শুধু নান করে দেন, তাহলেই হয়ে যাবে। এখন আসেন আমরা এই পেজকে বর্ডার না করবো না, এখন বর্ডার করব শুধু লেখাটাকে। এই লেখা যতটুকু লিখছে এটাকে বলা হয় টেক্সট, আর লেখার আশেপাশে যে খালি জায়গাটা আছে সেটাকে বলা হয় প্যারাগ্রাফ। তো আমরা শুধু এই টেক্সটটাকে বর্ডার করব, এই জন্য টেক্সটটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। বর্ডারসে যান, যাওয়ার পর এখানে বর্ডার নামে একটা অপশন আছে, পেজ বর্ডার। এই শুধু পেজ বর্ডার না যেয়ে শুধু বর্ডারসে যান, যাওয়ার পর আপনি কাকে বর্ডার করবেন, এখানে টেক্সট এবং প্যারাগ্রাফ দেওয়া আছে। যেহেতু আমরা টেক্সটকে বর্ডার করব, টেক্সট সিলেকশন করলাম। করার পর এখানে আপনি কোন ডিজাইনটা দিবেন, ডিজাইনটা দিয়ে ওকে দেন। ওকে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা সম্পূর্ণ লেখাটাকে সে বর্ডার করে ফেলছে। এখন আমি চাচ্ছি যে এই লেখাটাকে বর্ডার করব না, লেখার বাহিরের অংশ যেটা ওইটা সহ বর্ডার করবে। তার জন্য আবার যেটা করতে হবে, সিলেকশন করবেন, বর্ডারসে যাবেন। বর্ডারসে যাওয়ার পর আগে ওই টেক্সটটাকে নান করেন, ঠিক আছে? তো আমরা নান করে নিলাম, দেখেন অটোমেটিক্যালি নান করে ফেললাম। আবার সিলেকশন করেন, সিলেকশন করার পর আবার বর্ডারসে যান। তারপর হচ্ছে যেহেতু এখানে টেক্সট প্যারাগ্রাফ সিলেকশন করা আছে, আমরা এখানে বক্স নিই। বক্স নেওয়ার পর আমরা এখানে আরেকটা লাইন নাম্বার নিয়ে নিলাম, নেওয়ার পর ওকে দেন, হয়ে গেছে। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি আমি চাই যে এই লেখাটার পিছনে একটা কালার দেওয়ার জন্য, যতটুকু লেখা অতটুকু অথবা যতটুকু বর্ডার করছি সম্পূর্ণটাকে একটা কালার দেওয়ার জন্য, তো সিলেকশন করেন। নর্মালি সিলেকশন করার পর আবার যান পেজ সেটআপে, পেজ সেটআপে যাওয়ার পর বর্ডারসে যান। বর্ডারসে যাওয়ার পর যেটা করবেন, শেডিং নামে একটা অপশন আছে, শেডিংয়ে ক্লিক করেন। কোন কালারটা আপনার চুজ বা কোন কালারটা ভালো লাগে ওই কালারটা আপনি এখান থেকে নিয়ে নেন। নিয়ে নেওয়ার পর এখানে টেক্সট করবেন না প্যারাগ্রাফ করবেন, যেহেতু আমরা প্যারাগ্রাফ করব সম্পূর্ণটা, তার জন্য প্যারাগ্রাফ নিলাম, বা টেক্সট করে টেক্সট নিয়ে নেবেন, তারপর ওকে দেন। দেখেন অটোমেটিকলি সম্পূর্ণ টেক্সট প্যারাগ্রাফকে সেই কালার করে ফেলছে। আচ্ছা, এখন আমাদের এই যে কালার বা কাস্টমাইজ এগুলো দরকার নাই, আমরা ডিলিট করে দিব। আমরা ডিলিট করার জন্য আবার পেজ সেটআপে যাব, বর্ডারসে যান, যাওয়ার পর শেডিংয়ে নো ফিল করে দেন। তারপর হচ্ছে বর্ডারসে যাওয়ার পর এখানে হচ্ছে নান করে দেন, ওকে দেন, চলে গেছে। আচ্ছা, আমরা দেখলাম পেজ সেটআপের কাজ। তারপর হচ্ছে আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা একটু দেখব এখন। এই যে একসাথে অনেকগুলো লেখা কপি করতেছি, পেস্ট করতেছি, কিভাবে করতেছি আমরা এরা সামনে দেখব। আচ্ছা, এখন আসেন একটা কাজ করার পর এই কাজটা হচ্ছে পিন দিলে কেমন হবে। আমরা যেহেতু কাজ করব, কাজ করার পর অবশ্যই এগুলো পিন আউট করব। পিন আউট করার পর এই কাজটা কেমন দেখতে দেখাবে এটা আমাকে দেখতে হবে। যেহেতু পিন করব, পিন করলে কেমন বের হবে সেটা আমাকে দেখার জন্য ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর প্রিন্ট প্রিভিউ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনি আসলে এটা যদি পিন করেন তাহলে কীরকম বের হবে। তো আমরা দেখতে পাচ্ছি নর্মালি এটা পিন করলে কীরকম আসবে।
তো প্রিন্ট প্রিভিউ হচ্ছে অবশ্যই আমরা একটা কাজ করার পর প্রিন্ট প্রিভিউ করে নিব। এখন আসেন, এখানে আমাদের টোটাল পেজ আছে 15টা। এখানে আমরা চলে যাব প্রিন্ট। আসলে আমরা প্রিন্ট কিভাবে করব বা কয়টা পেজ প্রিন্ট করব সেটা দেখব। এখানে প্রিন্ট নামে একটা অপশন আছে, প্রিন্টে যান। এটা শর্টকাটে কন্ট্রোল পি দিলেও হয়ে যায়। আপনার কম্পিউটারে যখন আপনার প্রিন্টার কালেকশন থাকবে তখন হচ্ছে আপনার প্রিন্টার নাম দেখাইবে। যেহেতু আমার এখানে প্রিন্টার কালেকশন আছে, তো আমার এখানে প্রিন্টার নাম দেখাই দিয়েছে। তো আমরা একটু ক্লোজ দিয়ে আমরা একটু কারেন্ট পেজে চলে যাই। ধরেন আমাদের টোটাল পেজ আছে এখানে 15টা, আর কারেন্ট পেজ হচ্ছে 7 নাম্বার। কারেন্ট পেজ হচ্ছে আপনি বর্তমান যেই পেজে আছেন বা মাউসে কার্সারটা লাফাইতেছে, এটাকে বলা হয় কারেন্ট পেজ, ঠিক আছে। তো আমরা শর্টকাট কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট আউটে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন অল পেজ দিয়ে যদি আমি প্রিন্ট আউট করি তাহলে 1 থেকে 15টা টোটাল পেজই প্রিন্ট হবে, ঠিক আছে। তারপরে আমরা যদি কারেন্ট পেজে যাই, কারেন্ট পেজ হচ্ছে শুধু ওই 7 নাম্বার পেজটা প্রিন্ট হবে। এখন আপনি চাচ্ছেন যে পেজ ভাইঙ্গা প্রিন্ট হবে, যেমন হচ্ছে পেজে এসে যাওয়ার পর ধরুন প্রথম হচ্ছে আপনার 1 নাম্বার পেজ প্রিন্ট হবে। এখানে আবার ডেমো দিয়ে দিতেছে যে আপনি কীভাবে করবেন, মূলত প্রিন্ট আউটটা বা প্রিন্টার সেট আপটা কীভাবে করবেন দেখাই দিতেছে। কারণ আপনি 1 নাম্বার পেজ প্রিন্ট হবে, তারপর কমা দেন, তারপর হচ্ছে ধরেন 5 নাম্বার পেজ প্রিন্ট হবে, কমা দেন, তারপর ধরেন 7 থেকে মাইনাস আপনার 15 নাম্বার পেজ প্রিন্ট হবে। তাহলে আমরা এখানে প্রিন্ট কী করতেছি, 1 নাম্বার পেজ প্রিন্ট করতেছি, তারপর 5 নাম্বার পেজ প্রিন্ট করতেছি, তারপর 7 থেকে 15 নাম্বার পেজ টানা একাধারে প্রিন্ট হবে। তো আশা করছি প্রিন্টের যে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন চলে যাব হচ্ছে আমরা এডিটে যাওয়ার পর দেখেন এখানে যতগুলো অপশন দেখেছে সবগুলো মৃত দেখাইতেছে। তো আমাদের যদি মৃত দেখাইতেছে এগুলো ওপেন করার জন্য আমাকে আগে কিছু লিখতে হবে, ঠিক আছে। লেখার পরও দেখেন সম্পূর্ণ লেখা কিন্তু এখনও কিছু মৃত আছে। মৃত্যু যেহেতু আছে এই জন্য আমরা এটাকে আগে সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে আপনার অপশন চলে আসছে আনডু ক্লিয়ার বা আনডু রিপিট টাইপিং, কাট, কপি, পেস্ট। আচ্ছা, কপিটা কি এবং পেজটা কি সেটা একটু এখন আলোচনা করব। কন্ট্রোল সি, আমরা যদি শর্টকাট এই লেখাটা সিলেকশন করি, সিলেকশন করার পরে কন্ট্রোল যদি সি দিই কিবোর্ড থেকে, তাহলে এটা কপি হয়ে যায়। আর একবার একটা লেখা কপি করার পর কম্পিউটার বন্ধ করার আগ পর্যন্ত আপনি যে কোনো জায়গায় এটা পেস্ট করতে পারবেন। কারণ আমি এখানে পেস্ট করলাম, আবার কন্ট্রোল পেস্টটা মূলত কীভাবে করবেন বলে দিই। এখানে কন্ট্রোল ভি নামে একটা অপশন আছে, কন্ট্রোল ভি অথবা আপনি এখান থেকে যদি দেন তাহলে এখানে পেস্ট হবে। আর কন্ট্রোল ভি যদি ক্লিক করেন তাহলে যত বার করবেন তত কিন্তু হচ্ছে পেস্ট হবে। যে এমএস ওয়ার্ডে যে আপনি শুধু এটা পেস্ট করতে পারবেন বিষয়টা এরকম না। যদি আমরা গুগলে যাই বা অন্য কোথাও যাই, যদি সেটা পেস্ট করতে চাই সেটা কিন্তু পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু হচ্ছে এটা বাংলা, এখানে বাংলা সাপোর্ট করতো না, এই জন্য ওইখানে লেখাটা ভেঙে গেছে। তো আশা করছি যে কপি এবং পেস্ট এটা কীভাবে করবেন বুঝতে পারছেন। তারপর আবার একটু বলে দিই, কন্ট্রোল সি হচ্ছে কপি করা, ঠিক আছে। আর কাট করার বিষয়টা হচ্ছে আমরা ধর এই লেখাটা এখানে আছে, এখান থেকে সরাইয়া অন্য কথা নিয়ে যাব। কপি হচ্ছে এই লেখাটা এখানেই থাকবে, এটা কপি করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতন ক্ষমতা রাখে সে। আর কাট হচ্ছে আপনি এই লেখাটা এখান থেকে সম্পূর্ণ উঠাই নেবেন। যেমন ধরেন হচ্ছে এডিটে যাওয়ার পর এখানে হচ্ছে কাট নামে একটা অপশন দেখছেন, কন্ট্রোল এক্স। তো কন্ট্রোল এক্সে যখন আমরা সিলেকশন করে কাট করি দেখেন, বা একটু নিচের দিকে যদি যাই কন্ট্রোল এক্স এখান থেকে উঠাই দিছে। উঠাই নেওয়ার পর যে কোনো জায়গায় এটা পেস্ট করতে পারবেন কন্ট্রোল বি দিলে, ঠিক আছে। তো আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু টাইপিংটা আসলে কি এটা আমরা একটু দেখি। আন্ডু টাইপিংটা হচ্ছে যে আপনি পূর্বে যা লিখছেন তার জায়গায় ফিরে যাওয়া। আর রিপিট টাইপিং হচ্ছে কন্ট্রোল ওয়াই। ধরেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল জেড দিলে দেখেন আস্তে আস্তে কিন্তু আমি আগে যা লিখছি ওইখানে ফিরে যেতেছে। আবার এই যে ফিরে গেছি, আবার আগের জায়গায় ফিরে আসার জন্য আমি কন্ট্রোল ওয়াই যদি দিই দেখেন আমাকে আগের জায়গায় ফিরে আনতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আসেন আমরা কন্ট্রোল এ যখন সিলেকশন করি সম্পূর্ণ লেখাটা সিলেকশন করার জন্য, ধরেন কন্ট্রোল এতে ক্লিক করব, সম্পূর্ণ লেখাটাই সিলেকশন হয়ে যাচ্ছে। লাইক এই পেজে যতগুলো লেখা থাকুক না কেন সবগুলি সিলেকশন হয়ে যাবে। আচ্ছা, আমরা কিছু একটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা ধরেন হচ্ছে ফাইন্ডে যাব। আচ্ছা, ফাইন্ড মানে কি? খোঁজা, তাই তো। তো আমরা এই যে আইসিটি কম্পিউটার একাডেমির পাশে ধরেন কিছু একটা লিখে দিলাম, ধরেন হচ্ছে সাইট কম্পিউটার লিখলাম অথবা সাইট লিখলাম। এই সাইট লেখাটা আমরা কয়েক জায়গায় পেস্ট করব। কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, পেস্ট করলাম এবং এখানে কয়েকটা জায়গায় কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখন এই যে সাইট যেখানে আছে আমার প্রত্যেকটা জায়গা
সিলেকশন করতে হবে বা দেখতে হবে কোথায় কোথায় আছে। এটা যদি আমি এইভাবে খুঁজতে যাই যে সাইদ এখানে আছে, তারপরে কোথায় আছে, এখানে আছে, তারপরে এইখানে আছে, এইভাবে যদি দেখতে চাই অনেক সময় সাপেক্ষ ব্যাপার চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। তো আমরা যদি এটাকে এডিটে যাই, যাওয়ার পর হচ্ছে ওই যে ফাইন্ড নামে অপশন আছে, অর্থাৎ কন্ট্রোল এফ এ যখন ক্লিক করি এরকম একটা ডায়লগ বক্স চলে আসে। আসার পর এখানে ফাইন্ড আপনি কী খুঁজতে চাচ্ছেন সেটা যদি আমি লিখে দিই, ধরুন হচ্ছে আমি সাইট খুঁজতে চাচ্ছি, তখন এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ফাইন্ড নেক্সট ক্লিক করেন, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এখানে আছে, আবার দেন আবার এখানে আছে, আবার দেন এখানে আছে, আবার দেন কোথায় কোথায় আছে, নেক্সট দিলে দিলে হচ্ছে আপনার সব জায়গায় চলে যাচ্ছে। এখন সে বলতেছে আর নাই, দেখে ফেলছেন অলরেডি। এখন আপনি যাচ্ছেন এই সাইডের পরিবর্তে ধরেন হচ্ছে তামিম হবে, এই সাইড যেই জায়গায় এগুলোর মধ্যে আছে এই সাইডের পরিবর্তে কি হবে, তামিম হবে। এজন্য এই যে রিপ্লেসে যাওয়ার পর এখানে তামিম লিখেন, তামিম লিখে দিলাম। লিখে দেওয়ার পর একটা হবে না সবগুলো হবে, যেহেতু আমাদের সবগুলো হবে এই জন্য আমরা রিপ্লেস অল দিলাম, অল দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর আবার তামিমটাকে আমরা কাট করে ফাইন্ডে যাব, ফাইন্ডে যাওয়ার পর তামিম খুঁজবো, দেখেন যে জায়গায় সাইজ ছিল ওই জায়গায় কিন্তু এখন তামিম হয়ে গেছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছি বিষয়টা। তারপর গোটু নামে একটা অপশন আছে, এখানে গোটু আমরা যদি বোঝাইতে চাই তাহলে সম্পূর্ণ লেখাটা কপি করব এবং অনেকগুলো পেজ মানে অর্থাৎ একটু ধরে রাখলাম, এখানে প্রায় হচ্ছে 15টা পেজ হয়ে গেছে। এখন এখানে কিন্তু অনেকগুলো লাইন আছে এবং অনেকগুলো স্পেলিং আছে। এখন এই লাইনগুলোর স্পেলিংগুলির মধ্যে আমাকে 150 নাম্বার যে লাইনটা আছে, যেমন 1 2 3 4 5 6 এরকম লাইন নাম্বার আছে না, এই লাইন নাম্বারের মধ্যে 150 নাম্বার লাইনে যেতে হবে। তো এটা যাওয়ার জন্য আমরা কি করব, চলে যাব গোটুতে যাই, যাওয়ার পর কত নাম্বার লাইনে যাবেন, কারণ লাইন নাম্বার এখানে সিলেকশন করলেন 150 দিয়ে গোটুতে ক্লিক করেন। দেখেন গোটুতে ক্লিক করার সাথে সাথে এই যে আপনি 150 নাম্বার লাইনে চলে আসছেন, এটা আপনার টোটাল লেখার মধ্যে 150 নাম্বার লাইন। যদি আমরা এইভাবে না খুঁজি, যে 1 2 3 4 করে খুঁজি, তাহলে কিন্তু আমাদের দিন পার হয়ে যাচ্ছে। আর যদি এইভাবে খুঁজি 1 সেকেন্ডে বা একটা ক্লিকে আমরা বের করতে পারতেছি। তারপর আবার যান, আবার যাওয়ার পর এখানে হচ্ছে আপনার গো টু অপশন আছে, আমরা ফাইন্ডে দিয়েই খুঁজি। তারপর হচ্ছে গো টুতে যান, যাওয়ার পর হচ্ছে আপনি চাইলে হচ্ছে সেকশনে যেতে পারেন বা পেজ নাম্বার যেতে পারেন। আমরা পেজ নাম্বারে যাব, ধরেন এখানে 10 নম্বর পেজে যাব, আমরা 10 নম্বর পেজে ক্লিক করে যদি গো টু বা ইন্টারে ক্লিক করি, দেখেন অটোমেটিকলি আমরা 10 নম্বর পেজ, বর্তমান কারেন্ট পেজ আমাদের 10 নম্বর পেজে চলে আসছে। আশা করছি এডিটের যে ক্লাসটা, এই ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। এখন সরাসরি চলে যাব আমরা, আচ্ছা ভিউর ক্লাসে চলে যাব। যাওয়ার পর ভিউতে যান, ভিউতে যাওয়ার পর এখানে প্রথম হচ্ছে নর্মাল লেআউট, ওয়েব লেআউট, পিন লেআউট, রেডিং লেআউট। আচ্ছা এইগুলোতে মূলত কী কাজ করে বা কেন এইগুলি আসে সেইটা আমরা একটু আলোচনা যদি করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নর্মাল আমরা অনেক সময় কাজ করব, কাজ করার সময় যেমন এখন বর্তমানে একটা কাজ করতেছি, কাজ করতে একটা পেজ তাকে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, পেজটা গোছানো আছে বা কোথায় কতটুকু মার্জিন আছে বা কতটুকু পেজে আমি কাজ করতেছি আমি কিন্তু প্রপারলি দেখতে পারতেছি। যদি অনেক সময় এমন হয়ে যায়, যেমন ধরেন এমন হয়ে যায়, দেখেন এখানে কিন্তু পেজ বিশাল বড় দেখা যাচ্ছে, কিন্তু বড় দেখালে লাভ নাই। তো যখন আমরা কিছু একটা লিখেন এই যে এই মার্জিনের বাইরে যাইতে পারতেছেন না, আবার যদি লিখেন দেখেন আপনার একটা মানে এলোমেলো হয়ে গেছে পেজটা। ঠিক আছে, এমন অথবা আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব লেআউট নামে একটা অপশন আছে, এটাও দেখেন পেজ কিন্তু অনেক বড় হয়ে গেছে, চতুর্দিকে খালি জায়গা আছে কিন্তু কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে, তাই না? আবার আরেকটা আছে যে রিডিং লেআউট, এখানে যান দেখেন পেজ আর নিজের মতন একটা তৈরি করে ফেলছে। এই পেজগুলোর মধ্যে আমরা কাজ করতে দ্বিধাবোধ করি। ঠিক আছে, তো এই জন্য আমরা যেটা করব, যদি এমন হয়ে যায় তার সলিউশন হচ্ছে আমরা সরাসরি চলে যাব পিন লেআউট। ঠিক আছে, এক কথায় আমরা যে জিনিসটা বুঝলাম, যদি আমাদের লেখার মধ্যে কোনো ঝামেলা হয় অথবা আমাদের কাজ করার মধ্যে পেজ যখন এলোমেলো হয়ে যাবে, তখন এই এলোমেলো পেজকে ঠিক করার জন্য আমাদেরকে দেখতে হবে ভিউতে যাওয়ার পর পিন লেআউট। আপনার পেজ যেমনই হোক না কেন, আপনার কোনো সমস্যা হলে সরাসরি চলে আসবেন কোথায়, ভিউতে যাওয়ার পর পিন লেআউটে, তারপর দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যান টুলবার্স। এই টুলবার্সটা আসলে কি, এই টুলবার্সটা যদি আমরা এইখান থেকে না নিয়ে শর্টকাটটা খুঁজি, যখন হচ্ছে এই খালি জায়গায় যান, যাওয়ার পর হচ্ছে মাউস সেকেন্ড বাটনে ক্লিক করেন, সেকেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, চলে আসলে দেখেন এখানে হচ্ছে কন্ট্রোল বক্স, অটো টেক্সট, এগুলো যে সামনে যা দেখতেছেন, ঠিক আছে, এইগুলি যেমন হচ্ছে ধরেন
টেবিল অ্যান্ড বর্ডারটা আপনি কাইটা দেন, এখান থেকে কিন্তু টেবিল অ্যান্ড বর্ডারটা চলে গেছে। দরকার আছে আবার যান টেবিল অ্যান্ড বর্ডারে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা আপনি টুলবার থেকে নিয়ে নিতে পারেন অথবা ওইভাবে নিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে না নিয়ে ধরেন তারপরে চলে যাচ্ছি রুলারে। এই যে আমরা শর্টকাটে ডাবল ক্লিক করে পেজ সেটআপে যাচ্ছি বা আমাদের পেজটা কতটুকু যে এখানে আপনার মার্জিনটা আছে বা কী আসে বিষয় দেখতে পাচ্ছি, এটা কিন্তু রুলারের মাধ্যমে দেখতে পারতেছি। যদি আমাদের এই রুলারটা না থাকে এই চারদিকে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের কাজ করাটা টাফ হয়ে যায়। তো এই রুলারটা নর্মালি একটা কম্পিউটারে থাকে না, MS ওয়ার্ডে আমাদেরকে নিয়ে নিতে হয়। তো এই রুলারটা নেওয়ার জন্য কী করতে হবে, আপনার সর্বপ্রথম যেটা এখন এরকম একটা উইন্ডো দেখাবে ফার্স্ট টাইম, তারপর ভিউতে যাবেন, যাওয়ার পর এই যে রুলার নামে একটা অপশন আছে, রুলারে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু রুলারটা চলে আসবে। ঠিক আছে, তারপর আরেকটা মজার বিষয় হচ্ছে, ধরেন আপনি কাজ করতেছেন, যা কাজ করতেছেন পাশাপাশি সব এখানে শো করবে। ঠিক আছে, এই পেজে কাজ করতেছেন, এখানে আরেকটা ডেমো হিসাবে আপনার শো করতে যাচ্ছেন। এটা যদি করতে চান তাহলে আপনি চলে যাবেন ভিউতে যাওয়ার পর থাম্বনেইল নামে একটা অপশন আছে, এই থাম্বনেইলে ক্লিক করেন। দেখেন এইখানে আপনি যা কাজ করতেছেন, যত পেজে কাজ করতেছেন সবগুলো হচ্ছে আপনার এখানে শো করতেছে। ঠিক আছে, ধরেন আমরা কত নম্বর পেজে আসি বা কি কত নম্বর পেজে কাজ করতেছি সব এখানে শো করতেছে। যদিও এটা আমাদের প্রয়োজনীয়ভাবে হয় না, আমরা ডেমো দেখার জন্য এখান থেকে করে নিতে পারি, দরকার নেই। আবার চলে যাবেন কোথায়, ভিউতে যাওয়ার পর থাম্বনেইলে ক্লিক করেন, অটোমেটিকলি চলে যাবে। ভিউতে যান, ভিউতে যাওয়ার পর এখানে হেডার অ্যান্ড ফোল্ডার নামে একটা অপশন আছে। হেডার হচ্ছে উপর এবং ফোল্ডার মানে আমরা নিচে অপশন মানি। তো হেডার মানে ধরুন আপনি প্রত্যেকটা পেজের শুরুতে, ধরেন এখানে কয়েকটা পেজ আছে, আমরা পেজটাকে একটু কপি করে পেস্ট করে নিই। ধরেন এখানে 20টা পেজ আছে, আপনি চাচ্ছেন 20টা পেজের শুরুতে একটা নাম থাকবে অথবা 20টা পেজের নিচে একটা নাম থাকবে। এই যে মার্জিন, আমরা চাইলে কিন্তু মার্জিনের উপর লিখতে পারি না বা মার্জিনের নিচেও লিখতে পারি না, এটা হেডার অ্যান্ড ফোল্ডারের মাধ্যমে লিখতে পারবো। তো তার জন্য হচ্ছে ভিউতে যান, ভিউতে যাওয়ার পর হেডার অ্যান্ড ফোল্ডারে ক্লিক করেন। ক্লিক করে দেখেন হেডারের উপরে একটা খালি ঘর চলে আসছে, সেমভাবে ফোল্ডারও চলে আসছে, নিচেও চলে আসছে। ধরুন আমরা উপরেই লিখলাম। অনেকে কোশ্চেন করে যে এই লেখাটা মাঝখানে কীভাবে আনলাম, আপনি কিবোর্ড কন্ট্রোল এইতে ক্লিক করবেন, সাথে সাথে এটা সামনে মাঝামাঝি চলে আসবে। তো এটা ক্লোজ করে দেন, বা চাইলে ফন্টটা একটু বড় করলে বড় করে দিতে পারেন। আমি হালকা একটু বড় করে দিয়ে এটা বোল্ড করে নিলাম। ঠিক আছে, তারপর ক্লোজে ক্লিক করেন। এখন দেখেন প্রতিটা পেজের শুরুতে এরকম একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এটাকে পিন প্রিভিউ দেখতে চাই তাহলে ইজিলি বুঝতে পারবো। দেখেন প্রতিটা পেজের শুরুতে, যদিও এটা আমাদেরকে মার্জিনের ভিতর বোঝাচ্ছে, কিন্তু এটা যদি আমরা প্রপারলি ক্লিক করি মার্জিনের ভিতরে না, এটা মার্জিনের বাইরে। এখন আপনি চাচ্ছেন যে এই মার্জিনটাকে বা এই হেডারের ফোল্ডারটাকে ডিলিট করে নিচে দেওয়ার জন্য আপনার নর্মালি লেখাটা সিলেকশন করবেন, ক্লিক করবেন, ক্লোজে ক্লিক করবেন, দেখুন চলে গেছে। আবার যখন হেডার অ্যান্ড ফোল্ডার প্রয়োজন হয় আপনার হেডার অ্যান্ড ফোল্ডারে ক্লিক করেন। এখন নিচের দিকে আমরা একটু চেষ্টা করব, নিচের দিকে ধরেন হচ্ছে ICT দিয়ে দিলাম, কন্ট্রোল E দিয়ে দিলাম, ক্লোজে ক্লিক করে দিলাম। দেখেন প্রতিটা পেজের নিচে আপনার ICT চলে আসছে। এখন এটা ডিলিট করবেন, ডিলিট আমরা ওইভাবে প্রপারলি দেখাই নেই, এখন একটু দেখাবো। চাইলে এখানে ডাবল ক্লিক করে করতে পারেন, অথবা আপনি ভিউতে যান, ভিউতে যাওয়ার পর হেডার অ্যান্ড ফোল্ডারে যান, যাওয়ার পর নিচের দিকে যান, যাওয়ার পর এই লেখাটা সিলেকশন করেন। সিলেকশন করার পর কিবোর্ডের ডিলিটে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার ক্লোজে ক্লিক করবেন, দেখবেন এই নিচের যে লাইনগুলো বা যে একটা শ্যাডো থাকতো সেটাও চলে গেছে। এই হচ্ছে আপনার টোটাল ভিউর কাজ। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে যেটা দেখাই, এখানে ফুল স্ক্রিন নামে একটা অপশন আছে। ফুল স্ক্রিন করলে আপনার ওই ফাইল এডিট ভিউ ওই নর্মালিভাবে দেখাইবো না, সম্পূর্ণ স্ক্রিনটাই ফুল হয়ে যায়। তো আমরা কখনো এইভাবে কাজ করি না বা করতেও চাই না, এই জন্য আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে ধরেন জুমিং করা। আপনি যখন একটা পেজে ধরেন এমন একটা অবস্থায় আছেন, তো আপনার চোখের সমস্যা বা লেখাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা অস্পষ্ট মনে হচ্ছে, এখন এটাকে আপনি জুমিং করবেন। এটা যদি আমরা সফটওয়্যারের মাধ্যমে করি তাহলে হচ্ছে ভিউতে যাবেন, যাওয়ার পর জুম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর হচ্ছে এখানে কত পার্সেন্ট জুম করবেন, জুমটা এখানে সিলেকশন করে দেন। ঠিক আছে, আমরা 200 করে দিলাম, 200 হয়ে গেছে। আবার জুমে যান, জুমে যাওয়ার পর যদি আপনি একটু এখানে নিজের মতন কাস্টমাইজ করতে চান নিজের মতন করে নিতে পারেন, আমি 300 দিয়ে দিলাম। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি
কন্ট্রোল এবং মাউসের চাকা ঘুরে যদি আপনি উপরের দিকে দেন তাহলে এটা বড় হচ্ছে, আর যদি নিচের দিকে দেন তাহলে এটা কিন্তু ছোট হচ্ছে। যদি আপনি এইভাবে করতে পারেন তাহলে কেন কষ্ট করে ওইভাবে করতে যাবেন। তারপরে চলে যাচ্ছি আজকের ক্লাস ইনসার্টে যাওয়ার পর আমরা এখানে ব্রেক নামে একটা অপশন দেখতেছি। তো ব্রেকটা আসলে কি, ব্রেকটা বোঝার জন্য আমাকে কিছু একটা লিখতে হবে এখানে। তো আমি কিছু একটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই লেখাটাকে কপি করলাম, কন্ট্রোল সি, তারপরে এটাকে বি করে দিলাম, কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি দেওয়ার পর আমরা চাচ্ছি এই পেজটাকে ব্রেক করার জন্য। ধরেন এই যে 1 নাম্বার লাইনটা আছে, 1 নাম্বার লাইনের পর থেকে যত লেখা আছে এক ক্লিকে দ্বিতীয় পেজে চলে যাবে। তারপরে 2 নাম্বার লাইনের পর থেকে যত লেখা আছে সব তার পরের পেজে চলে যাবে। তো এটা করার জন্য আমরা পেজকে 5 ভাগে ভাঙতে পারি। তার জন্য ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা ব্রেক নামে একটা অপশন দেখব। যাওয়ার পর ব্রেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পেজ ব্রেক নামে একটা অপশন আছে। পেজ ব্রেক, কলাম ব্রেক, টেক্সট ওয়ার্পিং ব্রেক, নেক্সট পেজ, কন্টিনিউস, ইভেন্ট পেজ, ওল্ড পেজ। আমরা বলেছিলাম যে পেজকে 5 ভাগে ভাঙবো। একটা হচ্ছে পেজ ব্রেক আর কলাম ব্রেক, আর নেক্সট পেজ, ইভেন্ট পেজ, ওল্ড পেজ, এবং 2 ভাগে ভাঙবো আমাদের কলাম। সেটা হচ্ছে কলাম ব্রেক, টেক্সট ওয়ার্পিং ব্রেক এবং কন্টিনিউস। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম ধরেন এই মাউসটা এখানে রাখলাম, রাখার পর থেকে যত লেখা আছে পরের পেজে চলে যাবে। তার জন্য যেটা করতে হবে, পেজ ব্রেকে যাওয়ার পর এখানে এই পেজ ব্রেক নামে অপশনে ক্লিক করেন। দেখেন ওই 1 নাম্বার লাইনের পরে যাবতীয় যা আছে সব কিন্তু পরের পেজে চলে গেছে। তারপরে এই 2 নাম্বার লাইনের পর থেকে যত লেখা আছে তার পরের পেজে চলে যাবে। আবার লেখাটা সিলেকশন করেন। সিলেকশন করার পর আমরা এখানে যাওয়ার পর হচ্ছে পেজ ব্রেক নামে একটা অপশন আছে, আবার এখানে ক্লিক করেন। ক্লিক করার পর কলাম ব্রেকে ক্লিক করেন। কলাম ব্রেকে ক্লিক করলে আবার দেখেন ওই 2 নাম্বার পেজ 2 নাম্বার লাইনের পরে যা ছিল সব কিন্তু পরের পেজে চলে গেছে। ঠিক আছে? অলরেডি কিন্তু আমরা ওই যে প্রথম পেজ বাংলাম, তারপর দ্বিতীয় পেজ বাংলাম, এখন তৃতীয় পেজ ভাঙবো। ঠিক আছে? 3 নাম্বার পেজ ভাঙবো। আবার 3 নাম্বার পেজের পরে আমরা কমাটা রাখলাম বা কাটসিটা রাখলাম। রাখার পর যেটা করব, আবার পেজ ব্রেকে যাব। অলরেডি পেজ ব্রেক এবং কলাম ব্রেক দিয়ে আমরা শেষ করে ফেললাম। তারপর এখানে আছে নেক্সট পেজে ক্লিক করেন। দেখেন অটোমেটিকলি আবার আরেকটা পেজে চলে গেছে। আবার সেমভাবে আবার এই পেজটাকে ভাঙবো। এই জন্য হচ্ছে আমরা লেখার শেষে আমরা মাউস কাটসিটা রাখলাম। রাখার পর পেজ ব্রেকে যাওয়ার পর ইভেন্ট পেজ। ঠিক আছে? কন্টিনিউটা বাদ রাখলাম, যেহেতু এটা হচ্ছে কলাম ভাঙবো আমরা এখন পেজ ভাঙতেছি। এখানে যাওয়ার পর ইভেন্ট পেজে একটা ক্লিক করেন, ওকে দেন। ওকে দিলে দেখেন আবার কিন্তু হচ্ছে সে তার পেজকে ভেঙে ফেলছে। ঠিক আছে? আবার আমরা এটা কপি করে এখন এই লেখার পরে যা লেখা আছে সব তার পরের পেজে চলে যাবে। আবার সিলেকশন করেন। সিলেকশন করার পর ইনসার্টে যাওয়ার পর পেজ ব্রেকে যাওয়ার পর ওল্ড পেজ ক্লিক করেন। দেখেন চলে গেছে। এক কথায় আমরা 5টা পেজকে ভেঙে একত্রিত করলাম। ঠিক আছে? এখন আসেন কলাম ভাঙবো। কলামটা কি? ধরেন আপনি এই যে লেখাটা লিখছেন, এই লেখার পরে একটা স্পেস দিবেন বা একটা কলাম ভেঙে আরেকটা কলাম তৈরি করার মতন জায়গা তৈরি করবেন। এজন্য যাবেন পেজ ব্রেক, যাওয়ার পর কলাম ব্রেকে ক্লিক করবেন। দেখবেন অটোমেটিকলি এজন্য সিলেকশন করবেন। সিলেকশন করার পর ইনসার্টে যাওয়ার পর টেক্সট ওয়ার্পিং ব্রেকে ক্লিক করেন। দেখেন একটা টেক্সট লেখার মতন খালি হয়ে গেছে। আচ্ছা, আরেকভাবে দেখাই। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু টাইপ করে ফেললাম। পেজ ব্রেকে যাওয়ার পর হচ্ছে কন্টিনিউসে সেম। আমি যদি এটা কন্ট্রোল কিবোর্ডের ইন্টার দিয়ে করতে পারি তাহলে কিন্তু আমাকে এত কষ্ট করতে হচ্ছে না। আমরা চলে যাব পেজ নাম্বারে। পেজ নাম্বার দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ লেখাটাকে আবার সিলেকশন করলাম, পেস্ট করে নিলাম। এখানে মোটামুটি 5টা পেজ আছে, আমরা আর 2 পেজ বাড়াইনি। ধরেন হচ্ছে এখানে টোটাল 10টা পেজ আমরা নিয়ে নিলাম। এখন এই 10টা পেজে শুরুতে আমরা নাম্বার দিতে যাচ্ছি। এজন্য কি করব, পেজে যাওয়ার পর হচ্ছে পেজ নাম্বার নামে একটা অপশন আছে, ক্লিক করেন। ক্লিক করার পর এখানে নাম্বারটা কোথায় দিবেন, লেফট সাইডে দিবেন না বটমে দিবেন না আপনার টপে দিবেন। আমরা টপে দিলাম। টপে দেওয়ার পর কোথায় দিবেন, সেন্টারে দেন, ওকে দেন।
ওকে দেওয়ার পর দেখেন প্রতিটা পেজের শুরুতে কিন্তু একটা নাম্বারিং তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এটা প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে ইজিলি বুঝবো। দেখেন 9, 10, 7, 5, 6। ঠিক আছে, আবার যদি এটা দরকার না হয় আমরা চলে যাব ইনসার্টে যাওয়ার পর পেজ নাম্বার যাওয়ার পর এটা উঠাই দেন টিক চিহ্নটা, তাহলেই হবে। ওকে দেন। এই যে একটা দরখাস্ত লিখলাম, ধরেন এটা একটা দরখাস্ত। এখন আপনি যাকে পাঠাইবেন, ঠিক আছে, উনি আপনি কোন সময়টা পাঠাইছেন, এই সময়, ডেট এবং টাইম ইত্যাদি সব ওনাকে এই লেখার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখন ধরুন হচ্ছে বাজে কয়টা, 3টা 5 বাজে, তো আমি 3টা 5 কমা কয় সেকেন্ড কত কি আসে বিষয় যদি এইগুলো লিখে দিতে চাই, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তবে প্রপারলি হবে না। তো এটা ইজিলি করার জন্য আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে যাওয়ার পর ডেট অ্যান্ড টাইম নামে একটা অপশন আছে, ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসছে আপনার একটা উইন্ডো, যে আপনি এখানে ডেট নেবেন না টাইম নেবেন না কীভাবে নেবেন সেটা আপনার ইচ্ছা। তো আমি ধরেন এটা দিয়ে দিলাম, এখানে একটা ওকে দেন, হয়ে গেছে 21 ফেব্রুয়ারি কয়টা। বা আপনি যদি চান যে বর্তমান সেকেন্ড সহ দিবেন, আবার যান পেজ ইনসার্টে যাওয়ার পর ডেট অ্যান্ড টাইমে যাওয়ার পর দেখেন এখানে সেকেন্ড সহ কোথায় শো করতেছে, ধরেন হচ্ছে এখানে শো করতেছে, আমরা এটা নিয়ে নিলাম। ঠিক আছে, ব্যাস। তা আশা করছি এটা আপনারা ডেট অ্যান্ড টাইমটা কীভাবে বসাইতে হয় বুঝতে পারছেন। আমি আবার ব্যাগে চলে গেলাম, যাওয়ার পর এখানে আপনার ফাইন নামে একটা অপশন আছে। এই ফাইনটা হচ্ছে মূলত এই কিউ ভগ্নাংশ করি না আমরা যারা, ওই ভগ্নাংশর ক্ষেত্রে মূলত কাজে লাগে। যেমন ধরেন হচ্ছে আপনার ভগ্নাংশর উপরে হবে 100 এবং নিচে হবে 500 নাম্বার। তো এই ভগ্নাংশটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, ইনসার্টে যাবেন, যাওয়ার পর ফিল্ডে যাওয়ার পর এখানে এই কিউ খুঁজবেন। আমরা যদি এখানে কিবোর্ড দিয়ে এই কিউ খুঁজি, এই যে এই কিউ ক্লিক করার পর ফেল কোডেস নামে অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর অপশনসে যান, অপশনে যাওয়ার পর ধরেন হচ্ছে আমার ইকো যেহেতু আমরা ভগ্নাংশ করব এইটা সিলেকশন করলাম। ক্লিক করার পর আবার অ্যাড টু ফিল্ড একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এই যে আপনার সেকেন্ড ব্রেকেট এবং ফার্স্ট ব্রেকেট, এই দুইটা ব্রেকেটের ভিতরে কমার আগে উপরে কত হইব, উপরে ধরেন 100 হবে, আর নিচে হবে কত তার কমার পরে দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দেন, এখানে একটা ওকে দেন, দেখেন একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেছে। আশা করি এটা কিভাবে করবেন আপনারা একটু ক্লিয়ারলি ভালো করে ভিডিও দেখলে বুঝে ফেলবেন। তারপরে যান স্যাম্বল। আমাদের কম্পিউটারের কিবোর্ডে এমন অনেক শত অক্ষর বা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার বা হচ্ছে বিভিন্ন ফরম্যাট যেগুলো হচ্ছে আমাদের কিবোর্ডে নাই কিন্তু কম্পিউটারে আছে। সেটা খোঁজার জন্য আপনাকে যেটা করতে হবে, ধরেন হচ্ছে আপনি স্যাম্বলে ইনসার্টে যাবেন, যাওয়ার পর হচ্ছে স্যাম্বল নামে একটা অপশন আছে, এই স্যাম্বলে যান। স্যাম্বলে যাওয়ার পর এখানে আপনার ফন্ট আছে, ফন্ট আপনাকে যেটা প্রয়োজন ওইটা আপনি এখান থেকে ক্লিক করে নিতে পারেন। ঠিক আছে, আপনার যেটা দরকার সেটা আপনি নিতে পারেন। এখানে বিভিন্ন ফর্মুলা আছে, ধরেন হচ্ছে আপনার নর্মালি হচ্ছে কিবোর্ডে কিন্তু এই যে এই ফর্মুলাটা নাই, আপনি এখানে ক্লিক করে ইনসার্টে যদি ক্লিক করেন এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। আরও বিভিন্ন ডিজাইন আছে, এখানে আপনার আর পছন্দ মতো যদি কিছু থাকে সেটা আপনি দেখে নিতে পারেন। আমরা কিন্তু কিবোর্ডে যেই সমস্ত চিহ্নগুলো কোনো সময় দেখি না বা নাই, ঠিক আছে, আপনার যদি মনে চায় না ভাষা আছে আপনি এখান থেকে এইগুলো করতে পারেন। অর্থাৎ আপনার কিবোর্ডে যেগুলি নাই যদি ওইগুলো নেওয়ার প্রয়োজন মনে হয় আপনার, তখন আপনি এই স্যাম্বলে যাবেন, ইনসার্টে যেয়ে স্যাম্বলে যেয়ে খুঁজে বের করে নিতে পারবেন। ঠিক আছে, এখন আসেন আমরা আমাদের কম্পিউটারে একটা পিকচার নিব। ঠিক আছে, অনেক সময় আমরা সিভি তৈরি করি, বায়োডাটা তৈরি করি, আমাদের সিভির মধ্যে একটা পিকচার বা আমাদের কোনো একটা পিকচার অ্যাডজাস্ট করতে হয়, সেটা কীভাবে করবেন সেই বিষয়টা এখন আমরা দেখার চেষ্টা করব। ফার্স্ট অফ অল হচ্ছে যখন আমরা পিকচারে যাই, ইনসার্টে যাওয়ার পিকচারে যাওয়ার পর ক্লিপ আর্ট আছে, আমরা ক্লিপ আর্টে ক্লিক করলে হচ্ছে আমাদের কম্পিউটার থেকে কোনো পিকচার থাকলে সেটা সাজেশন করবে। যেহেতু হচ্ছে আমরা ডেস্কটপ থেকে পিকচার নিব বা আমাদের নিজস্ব পিকচার নিব, এই জন্য হচ্ছে আমরা ফ্রম ফাইলে চলে যাব। ফ্রম ফাইলে যাওয়ার পর এখানে ডেস্কটপ লেখা আছে, আপনার ডেস্কটপ সিলেকশন করেন, ধরেন হচ্ছে আমার এই পিকচারটা আমি নিব। তারপর ইনসার্টে ক্লিক করেন, ইনসার্টে ক্লিক করার পর এই পিকচারটা কিন্তু দেখেন ওপেন হয়ে গেছে। দেখেন পিকচারটা কিন্তু যখন ফার্স্ট অফ অল নেবেন অনেক বড় হয়ে আসবে, তখন আপনি কী করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এরকম একটা ফরম্যাট পিকচার নামে একটা অপশন আছে। এখানে এরকম পিকচার অপশন আসলে আপনার লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পর বিহীন টেক্সট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর ওকে দেন। ওকে দেওয়ার পর দেখেন চতুর্দিকে একটা গোলাকার বৃত্ত হয়ে গেছে।
তখন যে কোনো একটা সাইডে আপনার কার্সিটা নেবেন মাউসের, নিয়ে এটা আপনার মতন করে আপনি ছোটো করবেন। আবার এখান থেকে মাঝখানে ধরে টান দেন, টান দিয়ে হচ্ছে এটা আপনি আপনার মতন করে ছোটো করে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। যেমন সিবির ক্ষেত্রে হচ্ছে আমরা এই পিকচারগুলো হচ্ছে এই কর্নারে বসায় থাকি, যেহেতু হচ্ছে এটা পাসপোর্ট সাইজের না, আপনি পাসপোর্ট সাইজের নিলে এখানে সুন্দর করে বসায় নিতে পারেন। ঠিক আছে, তো কীভাবে পিকচার নিতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনারা পিকচার নেবেন। ঠিক আছে, তারপরে আমরা আবার যাব ইনসার্টে যাওয়ার পর পিকচার নামে অপশনে যাব, যাওয়ার পর এখানে নিউ ড্রয়িং নামে অপশন আছে। তো নিউ ড্রয়িংটা আমাদের এরকম কার্যকারিতা না, এই জন্য আমরা দেখাইলাম না। তারপর চলে যাচ্ছি অটো শিপস। এই অটো শিপসটা আসলে কি, ধরেন আমি লিখলাম, এখন আপনাকে যদি আমি বলি যে ভাই সোজা দাঁড়াইয়া যে ভাই ওই দিকে যান, আপনি কোন দিকে যাইবেন? এখন ওই দিকে যে যান আপনাকে যদি বোঝাইতে চাই, আমাকে কোনো একটা টিক চিহ্ন বা কোনো একটা অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। আর এই অ্যারো চিহ্ন বা টিক চিহ্ন কোথায় পাবেন? আপনারা যাবেন ইনসার্টে যাওয়ার পর এখানে পিকচারে যাবেন, পিকচারে যাওয়ার পর অটো শেপস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে ডায়লগ বক্স চলে আসছে, আপনি এখানে ক্লিক করেন। ধরেন হচ্ছে আপনার এটা ব্যবহার করতে চাচ্ছেন, লেফট অ্যারো ক্লিক করেন। ক্লিক করার পর যখনই কোনো সময় আমাদের ক্রিয়েট ইউর ড্রয়িং হিয়ার আসবে, আমরা কন্ট্রোল জ্যাড দিব। জ্যাড দেওয়ার পর কিবোর্ডে থাকা শিফটে চাপ দিয়ে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে টান দেন, তারপর ছেড়ে দেন। আবার যেহেতু ক্রেডিট ইউর ড্রয়িং হিয়ার করছি, আমাকে এটা বেহিং টিস করতে হবে বিভিন্ন জায়গায় মুভ করতে হলে, তো আমরা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর বেহিং টিস করে নিলাম। এবং এখানে আপনি কালারটা চুজ করতে পারেন, ধরেন হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম। এবং ভিতরে কালার যদি আপনি চেঞ্জ করতে চান চাইলে এটাও দিতে পারেন, আমি এটা দিয়ে দিলাম। তারপর ওকে দেন। বা এখান থেকে আপনার যদি স্কেলটা পরিবর্তন করতে চান বা অ্যারেমেন্ট লাইনটা পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন। দেখছেন, করে ফেললাম। এখন আমি যদি বলি যে ভাই ওই দিকে যাও, তাহলে তো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না যে আপনি কোন দিকে যাবেন। ইভেন আপনি যদি এটা মুভ করতে চান, আপনি চাইলে এটা কিন্তু মুভও করতে পারেন। দেখছেন, আপনি এই যে এখানে ধরে ধরেন হচ্ছে নিচের দিকে দেন, ঠিক আছে। আবার যদি এইখানে দইটা আপনার মুভ করেন, ওইদিকে মুভ করেন বা এইদিকে মুভ করেন, আপনার যেদিকে ইচ্ছা ওইদিকে আপনি এটা মুভ করতে পারবেন। ঠিক আছে, আশা করছি এটা আপনারা বুঝতে পারছেন। শুধু এইটাই যে এখন এমন না, এখানে কিন্তু অনেক চিহ্ন আছে। ঠিক আছে, আপনি এক একটা করে প্র্যাকটিস করবেন, দেখবেন আশা করি অনেকটাই সলিউশন হবেন। এক একটা করে প্র্যাকটিস করবেন, আশা করি সবগুলো হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। তারপরে যাচ্ছি ইনসার্টে যাওয়ার পর আবার হচ্ছে পিকচার যাওয়ার পর হচ্ছে ওয়ার্ড আর্টটা আসলে কি, মানে কোনো একটা লেখা আমি একটু গোল করে আর্ট করতে চাচ্ছি, সেটা মানে লিখলাম, লেখার পর কিছু একটা লিখলেন, ধরুন আমরা লিখলাম কম্পিউটার। তারপরে এখানে চাইলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আবার এখানে আপনি ফন্ট ছোট বড় করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন। ঠিক আছে, আমরা এখানে দিলাম, দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। আপনাকে যেটা করতে হবে, এটা আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দেখেন একটা সার্কুলার মতো অপশন চলে আসছে, এখানে একটা ক্লিক করবেন, এটা ওকে দেন। ক্লিক করে এখানে বেহিং টেক্সট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এটা বেহিং টেক্সট করে ফেললেন। এখন যেটা করেন, আপনি এটা এই কর্নারে দুটো ছোট বড় করতে পারবেন বা বিভিন্ন জায়গায় মুভও করতে পারবেন। ঠিক আছে, আপনি মুভ করতে পারলেন, বাটন নিচে নামাই দেন। আপনার যেভাবে পছন্দ বা যেভাবে করতে ভালো লাগে সেভাবে আপনি করলেন। এখানে যে একটাই করতে পারেন বিষয়টা কিন্তু এরকম না, এখানে অহরহ ডিজাইন বা ফর্মুলা আছে, আপনি এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আবার ইনসার্টে যাওয়ার পর পিকচার যাওয়ার পর অর্গানাইজেশন চ্যাট। আচ্ছা, অর্গানাইজেশন চ্যাটটা আসলে কি বা এটা কী দ্বারা বোঝায়? বিভিন্ন কোম্পানিতে যারা জব করেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা এটাও একটু দেখিয়ে দিই। অর্গানাইজেশন চ্যাট এটা শাখা প্রশাখা তৈরি করে। ধরুন হচ্ছে আমরা আইসিটি কম্পিউটার আমাদের 3টা শাখা আছে। একাডেমি ধরেন 3টা শাখা 1 কোথায় অবস্থিত? ধরেন মাদনপুর। আপনি এই 4টা শাখা কারো ইজিলি বোঝাইতে হইলে এরকম একটা আপনার অর্গানাইজেশন চ্যাট তৈরি করতে পারেন, যে কাউকে এটা পাঠালে সে বুঝতে পারবে যে আপনার 1 নম্বর শাখা কোথায় এবং 2 নম্বর শাখা কোথায় এবং 3 নম্বর শাখা কোথায় বা 4 নম্বর শাখা কোথায়। আমি যে এটা শাখার ক্ষেত্রে বোঝাইতেছি বিষয়টা কিন্তু এরকম না, আপনি অন্য কাজেও ব্যবহার করতে পারেন। আপনারা যেভাবে কাজ করে সুবিধা পান ওইভাবে ব্যবহার করতে পারেন। এখন এটা আপনি যদি মুভ করতে চান ডাবল ক্লিক করেন, বা এখানে যে বেহিং টেক্সট নামে অপশন চলে আসছে, এখানে বেহিং টেক্সট করে আপনি ডিলিট করে দেন। এখন এটা আপনি বড় ছোট যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। ঠিক আছে,
তো আশা করছি এটাও আপনারা বুঝতে পারছেন। আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমরা আবার যাব ইনসার্টে যাওয়ার পর এখানে পিকচার চ্যাট নামে একটা অপশন আছে। এটা খুব ইম্পর্টেন্ট যারা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তাদের জন্য। কেন ইম্পর্টেন্ট? ধরেন আপনার প্রথম 10 দিন আপনার কীরকম এই প্রোডাক্টটার উপরে ইনকাম হয়েছে বা সেল হয়েছে সেটা, বা তারপরে 10 দিন কতটা হয়েছে, বা তারপরে 10 দিন কেমন হয়েছে, এটা একটা কোম্পানিকে আপনাকে বোঝাইতে হবে। ঠিক আছে? ধরেন এই যে ফার্স্ট হচ্ছে এই যে এটা প্রথম 10 দিনে আপনার ধরেন 90% ইনকাম হয়েছে বা সেল হয়েছে, বা অনেক 90 দেওয়ার পর আমরা যখন বাইরে ক্লিক করি দেখেন অনেক উঁচা হয়ে গেছে, মানে আপনি বোঝাই দিয়েছেন যে এটা অনেক সেল হয়ে গেছে। তারপরে যেটা পরে 10 দিনে আপনার ধরেন হচ্ছে 50% হয়েছে বা 50 হয়েছে, আপনি ক্লিক করেন একটু হয়েছে। তারপরে যেটা সেটা পরের 10 দিনে বা 20 দিনে বা যেভাবে আপনি শীট তৈরি করতে চান, ধরেন হচ্ছে 5% হয়েছে, 5 দিয়ে দেন। তাহলে একটা কোম্পানির মধ্যে প্রথম 10 দিন বা প্রথম মাসে কীরকম সেল হয়েছে, তারপরে মাসে কীরকম সেল হয়েছে, তারপরে মাসে কীরকম সেল হয়েছে, যদি আপনি মাস টু মাস সেভ করেন অথবা দিন টু দিন বা সপ্তাহ যদি আপনি সেভ করেন, এটা আপনার মতন করে আপনি সাজাতে পারেন। বাকি হচ্ছে আপনি একটা ফর্মুলা তৈরি করে একটা কোম্পানির শিট তৈরি করে আপনি দিতে পারেন যে আপনার প্রথম 10 দিন বা পরের 10 দিন বা পরের মাস বা তারপরের মাস কীভাবে কতটুকু সেল হয়েছে। আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এটাও ডাবল ক্লিক করে বিহিং দিস করে আপনারা মুভ করতে পারেন। আমরা ডিলিট করে দিলাম। তারপরে যান সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ, সেটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সটা কি? ধরেন এই যে আমাদের মার্জিনটা আছে না, এই মার্জিনের উপরে আমরা কিছু লিখতে চাই। এখন মার্জিনের উপরে যে লিখবেন, লেখার জন্য তো আপনার অনুমতি নাই। আপনি দেখেন আমরা এখানে লিখতে পারতেছি, কিন্তু মার্জিনের উপরে গিয়া কোনোভাবে লিখতে পারতেছি না। কিন্তু আমাকে মার্জিনের উপরে গিয়েই লিখতে হবে। এই লেখার জন্য আমাকে যেটা করতে হবে, ইনসার্টে যাবেন, যাওয়ার পর টেক্সট বক্স নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর আবার ক্রেডিট ইউর ড্রয়িং হেয়ার অপশন চলে আসবে, কন্ট্রোল জ্যাড দিবেন, জ্যাড দেওয়ার পর শিফটে চাপ দিয়ে ছোটো করে ধরবেন, এটা ঘর হয়ে গেল। তবে এটাকে বিহিং টেস্ট করে ফেলেন, লেআউটে যাওয়ার পর বিহিং টেস্ট করেন, ডাবল ক্লিক করার পর এটাকে আপনি ছোটো করে নেন আর এটাকে লম্বালম্বি করে নেন। তখন আমরা এখানে কিছু একটা লিখব। এই যে আইসিটি কম্পিউটার একাডেমি আমি লিখে ফেললাম। লেখার পর এখন যদি আমি এটাকে মুভ করি উপরের দিকে, তাহলে কিন্তু মুভ হয়ে গেছে। তবে আমরা যখন পিন প্রিভিউতে যাই, দেখেন এখানে কিন্তু মার্জিনের উপর হয়েছে ঠিক আছে, কিন্তু চতুর্দিকে একটা মার্জিন আছে বা একটা বর্ডার আছে, এই বর্ডার থাকা যাবে না। এই জন্য কী করবেন, আবার লেখাটার উপরে এই বর্ডারের উপরে সিলেকশন করবেন, ডাবল ক্লিক করার পর কালার অ্যান্ড লাইন নাম্বার একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে যে কালারটা আছে না, এই কালারটাকে আপনি নো লাইন করে দেন, তারপর ওকে দিয়ে দেন। এখন যদি আপনি পিন প্রিভিউতে যান, তাহলে কিন্তু হচ্ছে আর ওই যে আপনার যে বর্ডারটা আছে সেটা আসতেছে না। আজকের এই পর্বে আমরা দেখব ফরম্যাটের ক্লাসটা। তো আমরা যখন ফরম্যাটে ঢোকার পর হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি ফন্ট, প্যারাগ্রাফ, বোল্ড অ্যান্ড নাম্বারিং, তারপর হচ্ছে এখানে বর্ডার্স অ্যান্ড শেডিং, তারপর কলাম, ট্যাব। আর বাকি যেগুলি আছে ওইগুলো আমরা ব্যবহার করি না বা আমাদের কাজেও আসে না, আর ওইগুলো আমাদের দেখার দরকারও নাই। তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, ওইটা যদিও আমরা দেখি কিন্তু কাজে করে আমাদের আসে না। তারপর একটু দেখিয়ে দিব যাতে করে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের অপশনটা কি সেটা আপনারা সহজে বুঝতে পারেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যদি আমরা ফন্টে যাই, ফন্টে যাওয়ার পর এখানে ফন্ট নামে একটা অপশন আছে। আমরা যেখানে ছোটনি এমজে বা টাইম নিউ রোমান যে অপশনগুলো দেখতেছি, এটা কিন্তু হচ্ছে আমাদের এইখানে থাকে, ঠিক আছে? তো আমরা যদি এটা এখান থেকে না নিতে পারি, তাহলে এইখানে আমাদের কিন্তু আমাদের জন্য আবার দেওয়া রয়েছে যে আপনার ফরম্যাটের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, ফন্ট চেঞ্জ করার বা ফন্টের ক্যাটাগরি চেঞ্জ করার, সে বিষয়টা কিন্তু আপনি ইজিলি এখান থেকে করতে পারবেন। আর যদি এখান থেকে না করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ফরম্যাটে যাওয়ার পর এই ফন্টে যে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন। তারপরে আসছেন, আমরা চলে যাচ্ছি হচ্ছে এখানে রেগুলার নামে একটা অপশন আছে, ইটালিক একটা অপশন আছে, এবং বোল্ড একটা অপশন আছে, বোল্ড ইটালিক একটা অপশন আছে। যদি আমরা ইজিলি একটা লেখা লিখি, ধরেন আমরা যদি এই লেখাটাকে ইজিলি একটা মোটা করতে চাই, যেমন বোল্ড করতে চাই, তাহলে আমরা কিন্তু এই যে এখানে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাচ্ছে। যদি এটা বাঁকা করতে চাই, ইটালিক যেটাকে বলে, এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে। আবার নিচে যদি আমি আন্ডারলাইন দিতে চাই, তাহলে কিন্তু ওই যে ইউতে ক্লিক করলে কিন্তু আন্ডারলাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে?
এখন বিষয়টা যদি আমরা এখান থেকে করতে পারি তাহলে তো আমাদের আর নতুন করে যে ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার ইটালিক, হ্যাঁ, তারপর হচ্ছে রেগুলার, আরও যে বেসিকগুলি আছে সেগুলো আর এখন আমাদের করা লাগতেছে না। তো আশা করছি বিষয়টা আমরা খুব ইজিলি বুঝতে পারছি। আর এখানে চাইলে হচ্ছে আপনি এখানে ফন্ট বড় ছোট করতে পারেন, যে যদিও আমাদের এখানে ফন্ট বড় ছোট করার অপশন আছে, তারপরও আমরা এটা এখান থেকে করব না। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি ধরেন একটা ইংলিশ লেখার জন্য। একটা ইংলিশ আমাদের ওয়ার্ড লিখতে হবে। আমরা ধরেন লিখলাম, তারপর আমরা লেখাটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমরা আবার চলে যাব ফন্টে। ফন্টে যাওয়ার পর এখানে একটা অপশন দেখেন নিচের দিকে আছে যে আপনার এই ফন্টটা আপনি কিভাবে চাচ্ছেন দেখার জন্য। তো আপনি সিম্পলি এই যে ইফেক্টস নামে একটা অপশন আছে, ইফেক্টসে ক্লিক করেন, কেমন হবে এটা এখানে দেখাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আবার এভাবে ক্লিক করলে এটা দুইটা দাগ আসতেছে মাঝখানে। তারপর আবার যদি নিচের দিকে যান, তারপরে বিভিন্ন স্টাইলিশ এখানে কিন্তু দেওয়া আছে। এখানে মজার একটা বিষয় হচ্ছে আমাদের এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার কিন্তু হচ্ছে মিলায় লিখছি আমরা, ঠিক না। এখন আমরা যদি চাই এই প্রতিটা লেখাই হচ্ছে স্মল লেটার হবে, তাহলে স্মল ক্যাপস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওকে দেন, সব স্মল লেটার হয়ে গেছে, ঠিক আছে। আবার যখন ক্যাপিটাল লেটার লিখতে চাচ্ছেন তখন আপনি আবার ফন্টে যান। ফন্টে যাওয়ার পর এখানে অল ক্যাপস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করেন, দেখেন ক্যাপিটাল লেটার হয়ে গেছে, ঠিক আছে। আবার সিলেকশন করেন, ফন্টে যান। ফন্টে যাওয়ার পর এখানে আপনার বিভিন্ন ডিজাইন বা ইফেক্টস যেগুলো বলি আমরা, ইফেক্টসটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে তারা আপনারা ট্রাই করে নিতে পারেন। তো আমাদের আপাতত এগুলো দরকার নেই, আমরা হচ্ছে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে ওকে দিচ্ছি। আচ্ছা, তারপর আরেকটা অপশন আছে, ধরেন এই লেখাটাকে আপনি এই পাশাপাশি বড় করবেন, লম্বালম্বি বড় করবেন, কিন্তু নিচের দিকে আসবে না। তো আমরা যদি একটা ফন্টকে বড় করতে চাই তাহলে আমরা যখন বর্তমান ধরুন ফন্ট 22 আছে, তো আমরা যদি এখান থেকে ফন্ট বড় করি, দেখেন এই লেখাটা কিন্তু বড় হয়ে নিচের দিকে আসতেছে, ঠিক আছে। আর আমরা এই মুহূর্তে চাচ্ছি এই লেখা বড় হবে, ঠিক আছে, কিন্তু নিচের দিকে আসবে না, ওই দুই দিকে যে খালি জায়গাটা আছে ওই খালি জায়গাটা সে বড় করে ফেলবে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ লেখাটা সিলেকশন করবেন। সিলেকশন করার পর আমরা চলে যাব হচ্ছে ফরম্যাটে ফন্টে যাওয়ার পর আপনার চেঞ্জিং যে অপশন আছে এখানে যাওয়ার পর 2 নম্বর যে অপশনটা আছে, যাওয়ার পর এখানে ধরেন কত দেওয়া আছে 100, আপনারা যদি 150 করে দেন তাহলে দেখেন এখানে মোটামুটি একটু জায়গাটা বড় হয়ে গেছে অলরেডি। যদিও লেখাটা দেখতে হচ্ছে একটু বাঁকা লাগবে, ঠিক আছে, কারণ হচ্ছে আপনার প্রপারলি নিয়ম মেনে করতেছেন না, নিয়মের বাইরে থেকে করতেছেন। তারপরও ডিজাইন বা লেখার ক্ষেত্র দেখতে একটু সুন্দরই দেখা যায়। যাই হোক, আমরা আবার আগের জায়গায় চলে যাব, ফরম্যাটে যাব, তারপর ফন্টে যাব, যাওয়ার পর এখানে 100 করে দিই, ঠিক আছে, আমরা ওকে দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ধরেন আপনি একটা ডকুমেন্টস টাইপ করছেন, ঠিক আছে। ডকুমেন্টস টাইপ করার পর আপনি একটা অংশে ধরেন হচ্ছে আমার এই অংশটা আমি বুঝি নাই, বা এই অংশটা কাউকে আমি পাঠাবো, ওয়ার্ড ফাইলটা পাঠানোর পরে সে এই ওয়ার্ড বা এই এতটুকু অংশ খুব ভালো করে বুঝবে যে আমি ওনাকে কিছু একটা বোঝাইতে যেতেছি। তো এখানে কি করতে হবে, আমাকে যে কোনো একটা ইফেক্টস ব্যবহার করতে হবে। তো আমরা এটা যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এ করি, ফরম্যাটে যাব, ফন্টে যাওয়ার পর ইফেক্টস নামে একটা অপশন আছে, টেক্সট ইফেক্টস ক্লিক করেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ফর্মুলা আছে যা আপনি যদি তাকে পাঠান, সে যখন ফাইলটা ওপেন করবে এরকম দেখাবে। তারপর নিচে আরেকটা আছে, আরও আছে, ঠিক আছে, আরও আছে। এখন আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই নিতে পারেন। ধরেন হচ্ছে আমার এই ডিজাইনটা ভালো লাগলো, তো আমি হচ্ছে নিলাম। নেওয়ার পর এখন দেখেন, তো মজার বিষয় হচ্ছে এটা যদি আমি প্রিন্ট করি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আসবে না, বা পিডিএফ করে যদি কাউকে পাঠাই এই যে এই গোলাকার বৃত্তটা কখনো আসবে না। শুধু হচ্ছে আমি এমএস ওয়ার্ড যখন ব্যবহার করব তখনই আসবে। তারপর আমরা একটু প্রিভিউ দেখে নিই। প্রিন্টে যাওয়ার পর আমরা এখানে প্রিভিউ দেখি, দেখেন আমরা যে ইফেক্টসটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু আর এখানে শো করতেছে না, ঠিক আছে। তো ওইটা শো যেটা করতেছে না, আমরা কাউকে বোঝানোর জন্য শুধু ব্যবহার করতেছি। আমরা আবার সিলেকশন করে আমাদের এই ফরম্যাটটা ইফেক্টসটা আমরা এখান থেকে নান করে দেবো, ঠিক আছে। তারপর ওকে দেন, চলে গেছে। আচ্ছা, তারপরে আসি আমরা ফরম্যাটে যাব, প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফটা আসলে কি, ধরেন আমরা এই যে লেখাটা লিখলাম, ঠিক আছে, লেখাটা কপি করলাম, কপি করার পর পেস্ট করে আমরা পুরো পেজটাকে একটু মোটামুটি ভরিয়ে নিলাম।
দেখেন এই যে লেখাগুলো লিখছি, লেখার পর কিন্তু এখানে কোনো আপনার স্পেলিং নেই, গ্রামার নাই, একেবারে খুব একটার সাথে একটা লাগায় রাখছে, কিরকম যেন দেখতে দেখা যায়। এখন আমি যদি একটা নিচে আরেকটা এইভাবে ইন্টার দিয়ে ছোট নিচে করি, ঠিক আছে, বা লাইন স্পেলিং করি, কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে ফাঁকাটা। আমরা যাচ্ছি এটা দেখতে সুন্দর দেখাবে এমন একটা ডিজাইন বা এরকম একটা প্যারাগ্রাফ করার জন্য। এই জন্য আমরা যেটা করতে পারি, সম্পূর্ণ লেখাটা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা চলে যাব ফরম্যাটে যাওয়ার পর প্যারাগ্রাফটা যে অপশন আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আর কি আছে না আছে ওইটা আমাদের দেখার বিষয় না, আমরা সরাসরি এখানে লাইন স্পেলিং আছে, তো স্পেলিংয়ে যাবে, এখানে সিঙ্গেল দেওয়া আছে, আমরা 1.5 দিয়ে দিতে পারি। 1.5 দিয়ে একটা ওকে দেন। ওকে দেওয়ার পর দেখেন এখন কিন্তু প্রতিটা লাইনে মাঝামাঝি সামান্য কিছু একটা ফাঁকা রয়েছে, বা লেখাটা দেখতেও এখন কিন্তু মোটামুটি সৌন্দর্য প্রকাশ পেয়েছে। যাই হোক, আপনি এখান থেকে যদি এটা শর্টকাটে করেন, ঠিক আছে, ধরেন আমি লিখলাম বা সিলেকশন করলাম, আমরা ওইখানে যাবো না, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে, এবং পরে যেটা দেখবো বোল্ড অ্যান্ড নাম্বারিং, সেটাও কিন্তু এখানে আছে, ঠিক আছে। আমরা একটু পরে যাচ্ছি, এবং ফন্ট এখানে একটা আছে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ওইটা করতে পারেন শর্টকাটে। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর লেখা সিলেকশন করার পর দেখবেন এখানে এরকম উইন্ডোগুলো চলে আসবে। এখন আসেন আমরা আবার চলে যাব ফরম্যাটে যাওয়ার পর হচ্ছে যেহেতু প্যারাগ্রাফ দেখে ফেললাম, এখন বোল্ড অ্যান্ড নাম্বারিং বিষয়টাও আমরা খুবই কম বেশি জানি, জনপ্রিয়, যে আমাদের প্রতিটা লাইনে একটা নাম্বারিং হবে বা একটা বোল্ড হবে, বা হচ্ছে দেখতে সুন্দর একটা ইমেজ বা ব্যবহার করা যায় এমন কিছু দেওয়া। তো আমরা এই জন্য আবার সম্পূর্ণ লেখাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমরা চলে যাবো ফরম্যাটে যাওয়ার পর বোল্ড অ্যান্ড নাম্বারিংয়ে যাওয়ার পর, তখন আমি প্রত্যেকটা লাইনের শুরুতে এই অ্যারো চিহ্নটা ব্যবহার করতে যাচ্ছি, এখানে দিয়ে একটা ওকে দেন। ওকে দেওয়া দেখেন সাথে সাথে কিন্তু প্রত্যেকটা লাইনের শুরুতে এমন হয়ে গেছে। এখন এই যে এই লেখাগুলো লিখছেন, আপনি চাচ্ছেন যে আপনার নিজের কাস্টমাইজ করা কিছু থাকবে এখানে, কম্পিউটার যে আপনাকে সাজেস্ট করতেছে সেটা দরকার নেই, আপনার নিজের কিছু কাস্টমাইজ করা থাকবে। তার আগে বলে রাখি, এখানে নাম্বারিং আছে, ওল্ড অপশন আছে, আপনার যেটা পছন্দ ওইটা নিতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে যে আপনার নিজের মতন যেই ইয়াগুলো নিতে চাচ্ছেন সেটা কীভাবে নেবেন। তো আমরা আবার চলে যাব ফরম্যাটে যাবো বোল্ড অ্যান্ড নাম্বারিং যাওয়ার পর কোনো একটা ফর্মুলাকে আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পর কাস্টমাইজ নামে একটা অপশন আসবে, ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তারপর আপনার কম্পিউটার কোনো যদি পিকচার থেকে থাকে, আপনি এখান থেকে পিকচার আপলোড করে এখানে আপনার ধরেন এই পিকচারটা নেবেন, নেওয়ার পরে হচ্ছে অ্যাড ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা আমি আর দেখাচ্ছি না, আমরা এখানে ক্যান্সেল হয়ে বেরিয়ে যাচ্ছি। তারপরে আসেন আমাদের আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে আমরা পূর্বে করে ফেলেছি, এখানে দেওয়া আছে বর্ডার অ্যান্ড শেডিং। আমরা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এর দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা পেজ সেট আপ, তারপর হচ্ছে বর্ডারের মধ্যে লেআউটের অপশনে যাওয়ার পরে বর্ডার, লাইন নাম্বার, স্পেলিং, গ্রামার এগুলো মোটামুটি করে ফেলেছি। তো আপনারা এই ক্লাসে আপনারা পাবেন যে পেজ সেট আপে যাওয়ার পর এই যে লেআউটে যাওয়ার পর এই যে বর্ডারসে, এই ক্লাসগুলো আমরা কিন্তু ইতিমধ্যে করে ফেলেছি, এই জন্য এখন দেখাচ্ছি না। তো আমরা আবার চলে যাচ্ছি ফরম্যাটে যাওয়ার পর এখানে কলাম নামে একটা অপশন আসছে, এটা খুব মজার একটা বিষয়, এবং এই ক্লাসটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন প্রশ্ন তৈরি করব তখন এই কলামটা আমাদের প্রয়োজন হবে। তো আমরা ইতিপূর্বে এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমরা কলাম তৈরি করার আগে আমরা একটা ট্যাব কীভাবে নিতে হয়, আমরা এখানে ফরম্যাটে যাওয়ার পর ট্যাব নামে একটা অপশন দেখছি। তো এই ট্যাবটা আসলে মূলত আমরা কিভাবে নিব, কেন নিব, আর এই ট্যাবের মূলত কাজ কি সেটা আমরা দেখব। তো এই জন্য আমরা এখান থেকে হচ্ছে একটা শ্যাডো ট্যাব নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। ধরেন এটাকে বলা হয় রাইট সাইড, আর এটাকে বলা হয় লেফট সাইড। এখন আপনি কিছু একটা লিখতেছেন, এটা কিন্তু আমরা ক্লাস করতেছি হচ্ছে আমাদের এই ট্যাবের, কিছু একটা লিখবেন, লেখার সবগুলো লাইন আপনি যেখান থেকে লিখবেন ওইখান থেকে সব লাইনগুলো হচ্ছে রাইট সাইডে চলে যাবে, ঠিক আছে, এরকম একটা সাইজ। তো আমরা কি করব, ধরেন রাইট ট্যাবটা ক্লিক করব, এই ট্যাবটা নেওয়ার পর হচ্ছে আপনি ধরেন স্যাম্পল এখানে বসাই দিলেন। সিম্পলি বসানোর পর আপনি দেখেন যা লিখতেছেন সব কিন্তু হচ্ছে আপনার রাইট সাইডে চলে যেতেছে, ঠিক না। এখন আপনি চাচ্ছেন রাইট দিকে যাবে না, লেফট দিকে দরকার। তো আমরা আবার সিলেকশন করব, ধরুন এটাকে আমরা একটু লেফট সাইডে নিয়ে নিলাম, যখন ওই দিকে যাবে এই জন্য লেফট সাইডটা সিলেকশন করেন। সিলেকশন করার পরে যে আগের ট্যাবটা আছে না, উপরে ধরে উপরে ক্লিক করবেন, চলে যাবে। ক্লিক করেন, ক্লিক করার পর আপনার মাউসটা এই কার্সিটা এখানে রাখার পর কিবোর্ডের ট্যাব নামে একটা অপশন আছে, এই ট্যাবে ক্লিক করলে এক লাফ দিয়ে ওইখানে চলে যাবে। তো আমরা
করে ফেললাম। তা এখন যা লিখবেন দেখেন সব দিকে সব লেখাগুলো লেফট দিকে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। এখন আসেন যে আপনি যা লিখবেন সমান সমান যাবে, কোনো দিকে বেশি না কমও না। তো এইটার জন্য আপনাকে এইখানে আবার যাবেন, যাওয়ার পর এখানে যে সমান সমান ট্যাবটা আছে এটাকে আমরা সমান সমান ট্যাব বলি। তো এখানে যাওয়ার পর থ্রির উপরে ক্লিক করেন, ক্লিক করার পর আবার হচ্ছে আপনার মাউসের ট্যাব কিবোর্ডের ট্যাব থেকে ক্লিক করেন, ক্লিক করে এখানে চলে আসবে। এখন যা লিখতেছেন দেখবেন আপনার চতুর্দিকে সেম টু সেম লেখাগুলো চলে যাচ্ছে। তো আশা করছি ট্যাবটা কীভাবে মূলত কাজ করবেন সেই জিনিসটা আপনি এখানে বুঝতে পারছেন। আর প্রপারলি একটু পর বুঝবেন, যেহেতু আমরা একটু পরে ওই কলাম নিয়ে কাজ করব, ঠিক আছে? তো ওইখানে বুঝতে পারবেন। আচ্ছা, তার পূর্বে আমরা আরেকটা দেখাইনি, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, পুরো পেজটা একটা ব্যাকগ্রাউন্ডে আপনার মুভ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এটা যদি আপনি দেখতে যে এরকমই দেখাই না কেন, আমরা যদি এটা পিন প্রিভিউতে যাই, আমরা জানি যেই লেখাটা পিন প্রিভিউতে আসবে সেটাই হচ্ছে পিন করলে আসবে, আর যেই লেখাটা বা যে সাইজটা বা যে কাস্টমটা আপনার পিন প্রিভিউতে আসবে না সেটা পিনটাও আসবে না। তো আমরা ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা আর আসতেছে না, ঠিক আছে? ওই ব্যাকগ্রাউন্ডটা আসবেও না। আচ্ছা, যেহেতু আসবে না আমাদের এটা দেখা প্রয়োজন মনে করি না, আমরা এখানে নো ফিল করে দিই। এখন আসেন আপনি কলাম নেবেন। কলাম নেওয়ার জন্য আপনাকে যেহেতু এটা পোর্ট্রেট করা আছে, ল্যান্ডস্কেপে চলে যাচ্ছি আমরা, ডাবল ক্লিক করে মার্জিনে যান, ল্যান্ডস্কেপ করেন এবং পেজের চতুর্দিকে 0.5 করে নেন। আমরা একটা প্রশ্ন লিখবো এখন, এই জন্য 0.5 করে নিলাম, নেওয়ার পর দিলাম। তারপর কন্ট্রোল এস দিয়ে পেজটাকে একটু সেভ করে নিই, যেহেতু অনেকক্ষণ ধরে কাজ করবো আমরা। এখন আসেন আমরা কলাম নিব। তো যান ফরম্যাটে যাওয়ার পর আমরা এখানে কলাম নামে অপশন আছে, কলাম নিব। কলাম নেওয়ার পর এখানে যখন কলামে আসবেন, আসার পর আপনার 3 কলাম না 2 কলাম, লেফট রাইট কী কলাম লাগবে, আপনি চাইলে 10টা 20টা একসাথে নিতে পারবেন। তো আমি হচ্ছে 2 কলাম নিয়ে কাজ করব। তারপরে ওকে দেন। ওকে দেওয়ার পর ধরেন হচ্ছে আমরা একটা প্রতিষ্ঠানের প্রশ্ন লিখব, যেহেতু হচ্ছে এইটা মূলত বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা প্রশ্নের জন্য লিখে নিলাম, ধরে নেন আমি একটা প্রতিষ্ঠানের নাম লিখলাম, এখানে বিষয় লিখব, বিষয় ধরেন হচ্ছে আমরা বাংলা দিলাম, বাংলা, ঠিক আছে? তারপর আর কিছু না দিয়ে আমরা সরাসরি চলে গেলাম পূর্ণ মানে বা সময়, সময় ধরেন হচ্ছে 2 ঘন্টা, আমরা 2 ঘন্টা দিয়ে দিলাম, পূর্ণমান 100। এখন এই যে সময় পূর্ণমান কিন্তু হচ্ছে সময়টা থাকে এই কর্নারে আর পূর্ণমানটা থাকে এই কর্নারে, তাই তো? তো আমরা এটার জন্য যেটা করব, এই যে এখান থেকে আমরা একটা ট্যাব নিব লেফট সাইড, নেওয়ার পর এখানে একটা ক্লিক করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা এই যেহেতু পূর্ণমান এই কোণায় থাকবে আর 2 ঘন্টা এখানে থাকবে, এখানে যাওয়ার পর কিবোর্ডের ট্যাবে একটা ক্লিক করবেন, আপনার মাউসের কার্সরটা দুইটার মাঝখানে রাখবেন, কিবোর্ডের ট্যাবে ক্লিক করবেন, দেখবেন দুই দিকে সমান সমান হয়ে চলে গেছে। তারপর ফন্টটা আপনি আপনার মতন করে ছোট বা বড় করে নেন, ঠিক আছে? তো আমরা ধরেন হচ্ছে এটাকে 14 করে দিলাম, দেওয়ার পর এখন আসেন আপনি 1 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার প্রশ্নের উত্তর দেন। তোমার এটার জন্য হচ্ছে আপনি তাকে দিতেছেন কত নাম্বার, 10 নাম্বার। আপনি এখন কি করবেন, কিবোর্ডের ট্যাবে ক্লিক করবেন, ট্যাবে ক্লিক করলে এক লাফ দিয়ে ওইখানে চলে যাবে আপনার ট্যাব যেখানে বসাইছেন 2 নাম্বার 1 নাম্বার প্রশ্নের উত্তর। তারপর 2 নাম্বার প্রশ্নের উত্তর কি দিবেন, ধরো আপনি ধরেন আপনার আপনি একটা তাকে কোশ্চেন করলেন, ঠিক আছে? তার জন্য কত নাম্বার দিবেন তাকে, আবার ট্যাবে ক্লিক করেন, হ্যাঁ ট্যাবে ক্লিক করে তারপর এখন ট্যাবে ক্লিক করলেন। এভাবে প্রত্যেকটা প্রশ্ন আপনি আপনার মতো করে লিখবেন, ঠিক আছে? আমরা এটাকে একটু যেহেতু ক্লাসটা অনেক লং হয়ে যাবে যদি সম্পূর্ণ লিখতে যাই, নর্মালি শুধু বোঝানোর জন্য আমরা ইয়ে করে দিলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু দেখেন একটা আরেকটার সাথে মিলে গেছে, দেখতে খারাপ দেখায়, আমরা এখানে প্যারাগ্রাফ তৈরি করে নিব। এই জন্য লেখাটা সিলেকশন করেন, সিলেকশন করার পর এখানে প্যারাগ্রাফ সেকেন্ড বাটনে ক্লিক করেন, প্যারাগ্রাফে যাওয়ার পর এখানে 1.5 করে দেন, ঠিক আছে? এভাবে চাইলে আপনি একটা প্রশ্নের খুব সুন্দর একটা যে কোনো প্রতিষ্ঠানের সুন্দর একটা প্রশ্ন লিখতে পারেন। এখন এই যে এখানে যে লিখলাম আপনি কিন্তু এখানেও লিখতে পারেন, মানে একটা পেজে 2টা প্রশ্ন হবে, একটা প্রতিষ্ঠানের একাধিক প্রশ্ন আপনি এভাবে লিখতে পারেন। তো আমরা কি করব, এখানে ট্যাবে ক্লিক করে এখানে ইন্টার দিয়ে পরে করে চলে যাব, ঠিক আছে? যাওয়ার পর যেহেতু কপি করছি এটা আমরা এখানে পেস্ট করে দিলাম, আপনি আপনার মতন করে এখানে লিখে নিতে পারেন। তারপরে আসেন আমরা চলে যাচ্ছি হচ্ছে টুলসের মধ্যে এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার আছে, ওয়ার্ড কাউন্টার আছে,
হ্যাঁ, তারপর হচ্ছে এখানে বেশি একটা কাজ নাই, আমরা কয়েকটা অপশনাল দেখবো এখান থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা টেবিলে চলে যাব। তো আমরা যখন স্পেলিং গ্রামার আসলে কি এটা হচ্ছে বোঝার জন্য ধরেন আমরা একটা বানান লিখলাম। ঠিক আছে, এই যে লিখলাম হলে সাম, কিন্তু বানানটা আমরা ভুল লিখে ফেলছি। এখন কম্পিউটার আমাকে কি সাজেস্ট করতেছে যে দেখেন আপনি বানানটা ভুল লিখছেন। ঠিক আছে, এখন এই ভুলটা সংশোধন কিভাবে করবেন, আপনি সম্পূর্ণ লেখাটা সিলেকশন করেন, টুলসে যান, যাওয়ার পর স্পেলিং অ্যান্ড গ্রামার নামে একটা অপশন আছে। ঠিক আছে, আপনি শর্টকাট F7 ক্লিক করতে পারেন, তো আমরা করলাম না। তো এখানে যাওয়ার পরে দেখেন সাম বানানটা কোনটা সঠিক, আপনার কোনটা মনে হয় সেটা আপনি এখানে নিতে পারেন, অ্যাজ এ এম ই সাম। ঠিক আছে, আমরা এটাই নিয়ে নিলাম। তারপর হচ্ছে যদি অনেকগুলি হয় তো আপনি এখান থেকে অনেকগুলো করে সেম করে ওকে নিয়ে চেঞ্জ করতে পারেন। তো আমরা এটাকে চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এটাকে বলা হয় স্পেলিং অ্যান্ড গ্রামার। যদি কোনো বানান ভুল হয়, বাংলার ক্ষেত্রে না, শুধু ইংলিশ, তখন আপনি এখান থেকে সমাধান করে নিতে পারবেন, কিন্তু বাংলা এখানে অপশনাল, এখানে হয় না। তো তারপরে আমরা চলে যাচ্ছি আবার স্পেলিং অ্যান্ড গ্রামারের পর। তারপর হচ্ছে আমরা টুলসে যাওয়ার পর এখানে ওয়ার্ড কাউন্টার নামে একটা অপশন আছে। আচ্ছা, ওয়ার্ড কাউন্টারটা আসলে কি, সেই জিনিসটা যদি আমরা জানতে বা বুঝতে চাই, ধরেন হচ্ছে আমরা কিছু একটা লিখলাম, এখানে কতগুলো ওয়ার্ড লিখলাম, কতগুলো হচ্ছে আপনার আছে লাইন আছে, এটা আমরা বুঝবো কিভাবে। তো এটা বোঝার জন্য হচ্ছে আপনার নর্মালি হচ্ছে টুলসে যাবেন, যাওয়ার পর ওয়ার্ড কাউন্টার নামে একটা অপশন আছে, যাওয়ার পর দেখেন এখানে কতটা পেজ আছে, কতটা ওয়ার্ড আছে, কতটা স্পেলিং আছে, কতটা নন স্পেলিং আছে, সব দেওয়া আছে। তো এখানে টোটাল ওয়ার্ড হচ্ছে আপনার এই পেজের মধ্যে 51টা ওয়ার্ড আছে। এই যেমন হচ্ছে তোমার, পিতার নাম, ইসলামিয়া, জামিয়া। ঠিক আছে, এরকম। তো আমরা আবার পূর্বের জায়গায় চলে যাচ্ছি। তারপর আবার যান ফর টুলসে যাওয়ার পর এখানে একটা অপশন আছে দেখেন, এগুলো হচ্ছে আমাদের আর কোনো কাজ নাই, তো যেগুলো কাজের সেগুলি আমরা আলোচনা করব। এখানে অটো কারেকশন অপশন একটা আছে। অটো কারেকশন অপশন আমরা যখন যাব, অনেক সময় এখানে এই ঘরগুলো টিক চিহ্ন থাকবে, আপনি লিখতেছেন একটা, ইন্টার দেওয়ার পর অথবা স্পেস দেওয়ার পর হচ্ছে আর একটা, তখন কি করবেন, বা কম্পিউটার ওপেন করার পর চেক করবেন যে অটো কারেকশন অপশনগুলি আপনি কোনো সময় দিয়েছেন কিনা। ঠিক আছে, যদি এরকম অপশন থাকে, এখানে গড় চিহ্ন থাকে, আমরা সবগুলো গড়কে আনডান করে দেবো, মানে টিক চিহ্নগুলো উঠাই দেব, টোটাল হচ্ছে এটা খালি থাকবে। ঠিক আছে, তো তারপর ওকে দিয়ে দিবেন, এখানে আর কোনো সময় আপনার অটো কারেকশন হবে না। তারপর আবার যাওয়ার পর এখানে কাস্টমাইজ একটা অপশন আছে, কাস্টমাইজে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে মজার একটা বিষয় হচ্ছে, আমরা এতদিন বাংলা ইংরেজি লিখেছিলাম ছোটনি এমজে এবং টাইম নিউ রোমান দিয়ে, নর্মালি কিন্তু এটা এখানে থাকে না, বা আপনি চাইলে এখান থেকে এটা কাটতেও পারবেন না। ঠিক আছে, আমি একটু দেখাই। দেখেন, আমি যদি এটা কাটতে চাই, কোথাও নিয়ে কাটা পসিবল না, কোথা থেকে কাটবেন। এখন যদি আপনি এখানে চেঞ্জ করতে চান বা অ্যাড করতে চান বা না থাকে আপনার, সেটা আপনি কি করবেন, টুলসে যাবেন, যাওয়ার পর কাস্টমাইজে যাবেন, যাওয়ার পর এখানে খুঁজবেন ফন্ট। এই যে ফন্টে যাওয়ার পর আপনি এই ঘরটায় ক্লিক করে যদি এইগুলি টান দিয়ে এখানে নিয়ে আসা বলেন, দেখেন এগুলি সরাসরি চলে যাচ্ছে। ঠিক আছে, আবার এগুলো আপনার দরকার হবে, টুলসে যাবেন, যাওয়ার পর কাস্টমাইজে যাবেন, যাওয়ার পর এখানে ফন্ট খুঁজবেন, ফন্টে যাওয়ার পর এখানে যাওয়ার পর সুটুনিয়াম যে আপনার, যদি আমরা সুটুনিয়াম যে টাইম নিয়ে রোমান নিয়ে ক্লিক করছি, এসে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করতে করতে থাকবেন, কিছুক্ষণের মধ্যে দেখবে আপনার সামনে চলে আসছে, এতে চলে আসছে, আমরা টান দিয়ে বসিয়ে দিলাম। তারপরে ধরুন টাইম নিউ রোমানটা আমরা লাগাবো, টাইম নিউ রোমানে ক্লিক করেন, টিতে ক্লিক করেন, চলে আসছে, এটা আমরা এখানে টান দিয়ে বসিয়ে নিলাম। আপনি যদি আরও যদি কোনো ফর্মুলা বা ফন্ট এখানে ব্যবহার করতে চান, যেটা আপনার প্রয়োজন বা যেটা আপনার কাছে ভালো লাগে, আপনি এটা এখানে ব্যবহার করতে পারেন। তো আমরা এই দুইটাই ব্যবহার করলাম। তারপর আবার যান টুলসে যাওয়ার পর এখানে আরেকটা অপশন আছে, অপশনালসে হচ্ছে আমরা যখন একটা পেজকে ওপেন করি, এই যে বর্ডার টেক্সট বাউন্ডার দেখেন, এটা কিন্তু থাকে না। ঠিক আছে, এই যে মার্জিন বলি আমরা, মার্জিনটা এখানে নাই। যদি মার্জিনটা আপনি নিতে চান, আবার যেতে হবে আপনাকে অপশনাল যাওয়ার পর এখানে টেক্সট বাউন্ডার দিয়ে দেন, ওকে দিয়ে দেন। এখন ধরেন একটা ফাইলে কাজ করছেন আপনি, এই ফাইলটা চাচ্ছেন আপনি ব্যতীত আর কেউ যেন ওপেন না করতে পারে, এক কথায় এটা লক করে রাখবেন। তো এটার জন্য কি করতে হবে, আবার হচ্ছে আপনার টুলসে যাবেন, যাওয়ার পর অপশনালসে যাওয়ার পর এখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে, দেখেন এই সিকিউরিটি ক্লিক করেন। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেম পাসওয়ার্ডটা নিচেও দিতে হবে আপনাকে। হ্যাঁ, পাসওয়ার্ড দিচ্ছি, তারপর ওকে দিয়ে দেন।
আবার এখানেও সেম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। ওকে দেন। এখন কন্ট্রোল এস দিয়ে এটাকে আপনাকে সেভ করে নিতে হবে, ঠিক আছে? সেভ করে নেন, এখন কন্ট্রোল এস দেন। এখন ফাইলটা আমরা কেটে দিই। এই ফাইলটা কিন্তু আমাদের এখন লক করা। আমরা যদি ডাবল ক্লিক করি, দেখেন এই ফাইলটা আমাদের কি যাচ্ছে, পাসওয়ার্ড যাচ্ছে। যদি আমরা আমাদের সঠিক পাসওয়ার্ডটা দিই তখন কিন্তু এই ফাইলটা ওপেন হচ্ছে, ঠিক না? এখন আপনি চাচ্ছেন যে এই ফাইলটা আপনার পাসওয়ার্ড যে দিয়েছেন এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? এই জন্য কী করবেন, আবার এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, আগে ফাইলটাকে ওপেন করতে হবে পাসওয়ার্ড দিয়ে। তারপর আবার হচ্ছে আপনার টুলসে যাবেন, যাওয়ার পর অপশনালসে যাবেন, যাওয়ার পর সিকিউরিটিতে যাবেন। এইটা এখান থেকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর ওকে দেন, কন্ট্রোল এস দেন। এখন কাইটা দেন। কাইটা দেওয়ার পর আপনি যখন ফাইলটা ওপেন করেন, দেখেন নর্মালি হচ্ছে আপনার ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আশা করছি একটা ফাইল কিভাবে হচ্ছে আপনার লক করবেন, লক ছুটাইবেন, এটা খুব ইজিলি এখানে বুঝতে পারছেন। তারপরে চলে যাচ্ছি আমরা টেবিলে যাওয়ার পর এখানে আমাদের মোটামুটি অনেকগুলি কাজ আছে। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো টেবিল বা ঘর নিয়ে কাজ করতে যাই এটা আমাদের অনেক প্রয়োজন পড়ে। তো আমরা হচ্ছে এখানে যাব ড্র টেবিল, তারপর ইনসাইডে সরাসরি চলে যাব। আমি যেভাবে কাজ করি ওইভাবে আপনাদেরকে দেখাই দিছি। টেবিলে যান। টেবিলে যাওয়ার পর ধরেন হচ্ছে আপনার নাম্বার অফ কলাম লাগবে কয়টা এবং রু লাগবে কয়টা, সেই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে। ধরুন আমি কলাম নিলাম 5টা আর রু নিলাম 2টা। নেওয়ার পর ওকে দেন। ওকে দেওয়ার পর আপনি ধরেন কিছু একটা এখানে লিখেন। তো আমরা নামাজের নাম দিয়ে লিখলাম। দেখেন আমরা এখানে কিন্তু বাংলা লিখছি, যখন আবার এখানে চলে যাচ্ছি ইংলিশ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, সম্পূর্ণ ঘরটা সিলেকশন করে ছোটো নিয়ে এমডিতে ডাবল ক্লিক করবেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না ফন্ট পাঙ্গার যে বিষয়টা। এখন আপনি যাচ্ছেন নিচের দিকে ঘর বাড়াইতে, তার জন্য কি করবেন, কিবোর্ডে থাকা ট্যাবে ধরে রাখবেন, দেখবেন আস্তে আস্তে ঘরগুলো বেড়ে গেছে, ঠিক আছে? তারপর কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নেন, যেহেতু আমরা কাজ করার সুবিধাতে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। এখন মজার একটা বিষয় হচ্ছে, ধর আপনি এখানে 1 লিখলেন, এখানে 2 লিখলেন, তারপর হচ্ছে এখানে 4 লিখে ফেললেন, তারপরে 5, তারপরে 6। এখন আপনাকে এখানে আরেকটা কলাম নিতে হবে। কি নিতে হবে? কলাম। কার উপরে? এই 4-এর উপরে। কার জন্য? 3-এর জন্য নেবেন। তো আমরা কি করব, এই 4-এর ঘরে একটা ক্লিক করব। ক্লিক করার পর ধরেন হচ্ছে আমরা এখানে চলে যাচ্ছি টেবিলে যাওয়ার পর ইনসার্টে যাওয়ার পর এখানে রুলস অ্যাবভ রুলস ভ্যালু আপনি মূলত কোথায় নেবেন ঘরটা। আমরা যেহেতু হচ্ছে কলাম নিব না, আমরা যেহেতু হচ্ছে রো নিব, এই জন্য রু অ্যাবভ মানে উপরে নিব। উপরে একটা ক্লিক করেন, দেখেন আরেকটা ঘর খালি হয়ে গেছে এখানে এবং একটা নতুন ঘর তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখানে এখন 3 বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? ধরেন আপনি এইখানে আরেকটা কলাম নেবেন, এরকম আরেকটা কলাম দরকার হয়েছে আপনার, কার পরে নেবেন? ধরেন হচ্ছে জোহরের পরে। তো জোহরের পরে নেওয়ার জন্য আমরা কি করব, আবার টেবিলে যাব, ইনসার্টে যাব, যাওয়ার পর এখানে কলাম টু দ্য লেফট, কলাম টু দ্য রাইট। যদি আমাদের রাইট সাইডের প্রয়োজন আমরা রাইট সাইডে ক্লিক করবো, দেখেন আরেকটা ঘর কিন্তু এখানে হয়ে গেছে। আশা করছি এইভাবে আপনি ডানে বামে নিচে চতুর্দিকে ঘর বাড়িয়ে দিতে পারবেন। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে ধরুন আপনি এই যে একটা কলাম নিয়ে ফেলছে, এখন চাইলে উপরে কিছু একটা শেড লাইন বা হেডলাইন দিবেন, সেটা কিন্তু পারতেছেন না। তো সেটা করার জন্য হচ্ছে আপনাকে যাবেন স্যাম্পলি, যাওয়ার পর হচ্ছে স্প্লিট ট্যাপ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করেন, উপরে একটা ঘর খালি হয়ে যাবে। তারপর ধরেন হচ্ছে এই যে 4-এর পরে এই ঘরটা লাগবে না, এই ঘরের নিচে আপনার উপরে একটা আবার হেডলাইন দিতে হবে। এটাও যদি আপনি এরকম ফাঁকা করতে চান তখন টেবিলে যাবেন, যাওয়ার পর স্প্লিট ট্যাব আছে, ট্যাবে ক্লিক করেন, দেখবেন অটোমেটিকলি কিন্তু একটা ঘর খালি হয়ে যেতেছে, ঠিক আছে? এখন আসেন আমরা একটু কাটাকাটি করি। কাটাকাটিটা কেন? ধরেন আপনি এখানে কোনো একটা জিনিসের মূল্য দিলেন, ধরেন মোট মূল্য। তো এখানে মোট মূল্য আপনার এই পর্যন্ত মোট মূল্যটা এখানে আসবে আর এইখানে মূল্যটা বসাইবেন। তো আপনাকে কি করতে হবে, এই সম্পূর্ণ ঘরটাকে এক সমান করতে হবে গাইটা। তো কি করবেন, ধরেন নর্মালি সিম্পল আপনি এখান থেকে এটা সিলেকশন করেন। সিলেকশন করার পর আপনি টেবিলে যান, যাওয়ার পর দেখেন মার্সেল নামে একটা অপশন আছে, মার্সেল।
আমরা মার্সেল বলি এটাকে। তো এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন অটোমেটিকলি এখানে চলে গেছে কোডগুলো। এখন আপনি কি করবেন, এটাকে সিলেকশন করে, লেখাটাকে সিলেকশন করে এই যে এইখানে একটা ট্যাবে ক্লিক করেন, দেখেন অ্যালাইনমেন্ট চলে আসছে। তারপরে এখানে আপনার মোট মূল্যটা বসায় দেন। এখন আপনি চাচ্ছেন যে এই দুইটা গড় একসাথে কাইটা ফেলবেন, সমস্যা নেই, সিলেকশন করেন, মার্সেলে ক্লিক করেন, দেখেন চলে গেছে। আবার যদি চান যে আপনি এখান থেকে সমানগুলি গড়গুলো কেটে ফেলার জন্য সিলেকশন করেন, মার্সেলে টেবিলে যান, টেবিলে যাবে মার্সেলে যান, গড়গুলো ডিলিট হয়ে গেছে। তো এই হচ্ছে টোটাল মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এর ক্লাস। এখানে আর তেমন আমাদের নাই। আমরা যদি এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা সুন্দর করে শিখতে পারি, আশা করি মাইক্রোসফট 7 যেটা আছে সেটাও আমরা খুব ইজিলি করতে পারবো। এবং আশা করছি আপনারা যদি এই নিয়মটা ফলো করে দীর্ঘ এই ক্লাসগুলো একটু ভালো মনোযোগ করে দেখেন, আশা করি সম্পূর্ণ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এর মাস্টার হয়ে কাজ করতে পারবেন।